হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আমাদের তিনটার ক্লাস অলরেডি হচ্ছে গিয়ে, ভাইয়া ফোন দিচ্ছি আমাদের তিনটার ক্লাস অলরেডি একটু দেরিতে আমরা শুরু করলাম যান্ত্রিক ত্রুটির জন্য। সো আশা করি সবাই খুবই শীঘ্রই সবাইকে মেনশন দিয়ে দাও, তাড়াতাড়ি চলে আসো, আমাদের ক্লাসটা এখনই শুরু করবো আমরা। তোমাদের এইচএসসি পরীক্ষা তো আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। সো এই কয়দিনের মধ্যে তোমাদের কী অবস্থা, কার কেমন চলছে পড়াশোনা অবস্থা, কে কোন জায়গায় টেনশন ফিল করতেছো? সালাম দিচ্ছে স্বর্ণা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম আপু। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম ক্লাসের, এই চলে আসলাম আমরা সবাই। একটু ওয়েট করবো, আরেকটু ওয়েট করবো সবার জন্য আর কি। সবাইকে একটু মেনশন দিয়ে দাও ধীরে ধীরে, আর অপেক্ষা করতে হবে না। আজকে আমরা হচ্ছে কি ক্লাস করব হচ্ছে অপরিচিতা, সোনার তরী এবং রবীন্দ্র সমাচার। তোমরা জানো যে এই দুইটা গল্পই, যে একটা হচ্ছে গদ্য অপরিচিতা এবং আরেকটি যে রয়েছে হচ্ছে সোনার তরী, দুইটাই কিন্তু হচ্ছে রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ। সো সেখান থেকে হচ্ছে নেওয়া। এবং আজকে আমরা যেহেতু রবীন্দ্রনাথকে নিয়ে একটু কাটাছেড়া করবো, সো তোমাদের হচ্ছে এইচএসসির মধ্যে যেই প্রশ্নগুলো আসে, প্রশ্নের প্যাটার্নগুলো থাকে বা ওখানে যেসব ইম্পর্টেন্ট বলে সেগুলো নিয়ে আজকে ক্লাসটা আমাদের সাজানো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, সবাই সালাম দিচ্ছ, তাদেরকে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। একটু সবাইকে মেনশন দিয়ে দিই, ফার্স্ট চলে আসি ক্লাসের মধ্যে। এই তো স্বর্ণা ইসলাম কাজের কাজ করতেছে। আর একটু সবাই ফার্স্ট করে ফেলি, যত তাড়াতাড়ি তোমাদের ক্লাসে পার্টিসিপেশন বেশি হবে তত তাড়াতাড়ি আমরা ক্লাসটা শুরু করতে পারবো। হ্যাঁ, সো তোমাদের জন্য অপেক্ষা। এই অপরিচিতা গল্পটি এবং হচ্ছে সোনার তরী, এই যে দুইটা যে কাব্যগ্রন্থ, গদ্য এবং পদ্য রয়েছে, দুইটাই অবশ্যই তোমাদের হচ্ছে কি পড়া। যদিও তারপর আজকে আমরা দেখবো যে এখান থেকে নতুন কি বের করা যায়, নতুন কি ধরনের প্রশ্ন অনুধাবন আমরা করতে পারি। আজকে ক্লাসে কিন্তু মূল কিছু উদ্দেশ্য আছে। হ্যাঁ, এই গল্পগুলো সবাই পড়েছি, বাট উদ্দেশ্য ছাড়া আমরা ক্লাসটিতে আসিনি। সো দেখা যাবে যে, হ্যাঁ, শেয়ার করে সবাই বন্ধুদেরকে মেনশন করে দাও। যত বেশি হচ্ছে কি মেনশন হবে তত তাড়াতাড়ি হচ্ছে কি আমরা ক্লাসে শুরু করব এবং তত ফার্স্ট আমরা আরও নতুন কিছু শিখতে পারবো। ভাই শুরু করে দেবো না? সো ধীরে ধীরে সবাই আসতে থাকুক, এর মধ্যে আমরা ক্লাসে শুরু করি, কারণ যারা চলে এসেছে ইতিমধ্যে তারা তো অপেক্ষা করছে, তাই না? এনিওয়েজ, সো আমি হচ্ছে মোহাম্মদ আলামিন। আমি বর্তমানে পড়াশোনা করছি হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে, ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের আন্ডারে পিস কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টে। সো আমি তোমাদের হচ্ছে গিয়ে বাংলা মেন্টর, এবং আমি হচ্ছে গিয়ে আপাতত তোমাদের এইচএসসি 24 ব্যাচের হচ্ছে বাংলাকেই কাটাছেড়া করবো, বাংলা নিয়ে তোমাদের সাথে হচ্ছে ডিসকাশন করবো। সো আমাদের আজকের যে ক্লাসের মধ্যে আমরা আজকে লেখক যে আমরা দেখলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর, তার সম্পর্কে কিছু এক্সট্রা কিছু তথ্য জানবো। হ্যাঁ, যেগুলো হচ্ছে গিয়ে বই এবং বইয়ের বাহির থেকে হচ্ছে কিছু ইম্পর্টেন্ট তথ্য। এগুলো শুধুমাত্র যে আমাদের এইচএসসির জন্যই গুরুত্বপূর্ণ তা না, আমাদের অনেক ক্ষেত্রে অ্যাডমিশন বলো বা এইচএসসি বলো বা হচ্ছে আদার্স কিছু ক্ষেত্রে আমাদের এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। এবার দেখো, প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে সেটা হচ্ছে কি 1915 সালে 1915তে নাইট উপাধি লাভ করে। তোমরা কি বুঝতে পারতেছো যে রবীন্দ্রনাথ, এটা তো অনেকে আমরা জানি না যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু হচ্ছে গিয়ে এই নাইট উপাধিটা হচ্ছে ব্রিটিশ প্রেরিত একটা উপাধি, এবং সেটা হচ্ছে কাকে দেওয়া হয়? রবীন্দ্রনাথ ঠাকুরকে দেওয়া হয়। এবং সেটা কত সালে? সেটা হচ্ছে 1915 সালে। বি কেয়ারফুল অ্যাবাউট দিস, এই লাইনটা বা এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এক্সামগুলোর জন্য। হ্যাঁ, এরপর দেখো, মাত্র 15 জন, সবাই একটু শেয়ার করে দাও, মেনশন করে দাও সবাইকে।
ওকে, নেক্সট দেখো কি লেখা আছে, কবির 15 বছর বয়সে কবি হচ্ছে বনফুল রচনা করে। এই যে প্রশ্নটা, এটা কিন্তু এইচএসসিতে বহুবার চলে এসেছে, শুধুমাত্র এইচএসসি না, এর পাশাপাশি অ্যাডমিশনে আমরা দেখেছি যে কবি বনফুল কত বছর বয়সে রচনা করেন, এবং সেটা হচ্ছে 15 বছর বয়সে। এই প্রশ্নটাও কিন্তু আমাদের চলে আসছে। এনিওয়ে, ওকে নেক্সট দেখো, আচ্ছা হ্যাঁ, 1915 সালে নাইট উপাধি গেল, তারপর হচ্ছে কবির 15 বছর বয়সে বনফুল রচনা গেল, নিচের রচিত 13টি নাটকে অভিনয় করেন। তুমি কি বুঝতে পারতেছো? মেইনলি এখানে বোঝানো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক কয়টি নাটকে অভিনয় করেন। আমরা কি এটা জানি? এটা কি আমরা আসলে জানি? দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর নিজে থেকে টোটাল 13টি নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে অভিনয় করে থাকেন। এবং আমরা রবীন্দ্র সমাচারের মধ্যে কিন্তু আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে নতুন কিছু তথ্য, নতুন কিছু ইনফরমেশন হচ্ছে আমরা আজকে জানবো, এবং তারই ধারাবাহিকতায় কিন্তু হচ্ছে গিয়ে এই বিষয়গুলো। কমেন্ট পড়েন, আচ্ছা কমেন্ট পড়বো। কমেন্টে কি আছে? কমেন্টে এখন পর্যন্ত লেখা আছে শেয়ার এবং মেনশন ডান, থ্যাংক ইউ সো মাচ। স্বর্ণা ইসলাম, অর্থি ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। কারিম শেখ, শেয়ার ডান, থ্যাংক ইউ ভাইয়া। সবাই বেশি বেশি শেয়ার করে দাও এবং সবাইকে ক্লাসটা করার জন্য হেল্প করো। এনিওয়েজ, তারপর দেখো কি আছে এখানে, 2004 সালে শান্তিনিকেতন থেকে তার নোবেল পদকটি চুরি হয়। আমরা সবাই জানি যে তার নোবেল পদকটি চুরি হয়, কিন্তু কোথা থেকে চুরি হয়? সেটা হচ্ছে শান্তিনিকেতন থেকে। এবং কত সালে চুরি হয়? 2004 সালে চুরি হয়। এই যে ইনফরমেশনগুলো আমি দিচ্ছি সেগুলো বইতে ঠিকই আছে, বাট বইয়ের পরেও কেন আমি আলাদা করে এগুলো দিচ্ছি? কারণ হচ্ছে এগুলো কোনো না কোনো পরীক্ষার মধ্যে, কোনো না কোনো অ্যাডমিশন বলো, এইচএসসি বলো, প্রত্যেকটা ক্ষেত্রে এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো বারংবার পরীক্ষায় এসে থাকে, এবং তারই ধারাবাহিকতা কিন্তু আমাদের এই পিডিএফটা সাজানো। ওকে নেক্সট, এরপরে দেখো গীতাঞ্জলিতে 157টি কবিতা ও গান রয়েছে। তার মানে গীতাঞ্জলিতে মোট কতটি কবিতা এবং গান রয়েছে? 157টি কবিতা এবং গান রয়েছে। তার মানে আমি লেখকের গুরুত্বপূর্ণ তথ্য থেকে মোট 1, 2, 3, 4, 5টা তথ্য তোমাদেরকে দিচ্ছি। তার মধ্যে হচ্ছে একটা নাইট উপাধি, একটা হচ্ছে গিয়ে বনফুল, একটা তিনি কতটি নাটকে অভিনয় করেন, তারপর তার নোবেল পুরস্কার কত সালে চুরি হয়, এবং কতটি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ নিয়ে। এখন আমার প্রশ্ন, সবাই আমার সাথে আনসার দিবে, না দেখে সবাই, কেউ দেখবে না, কেউ দেখার চেষ্টা করবে না। হ্যাঁ, আমাকে বলো তো রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি লাভ করেন? একটু বলো তো, না দেখে বলার চেষ্টা করো তো আমার সাথে, দেখি কে সবার আগে আনসার করতে পারে। বলো, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি লাভ করেন? বলে ফেলো দেখি। কারিম শেখ, সিরাজু, মনিরা মিম, শেয়ার ডান, বুঝতে পেরেছি। এবার আনসার করি, এবার ক্লাসের মধ্যে আনসার করি, বলে ফেলো। 1915, সন্ধ্যা রাতের তারা, ভেরি গুড। মেজবা, ভেরি গুড, 1915। আরও আনসার লাগবে, দুইজন মাত্র পারে, দেখে দেখে। কারিম শেখ, দেখে দেখে বললে তো হবে না ভাইয়া, না দেখে বলতে হবে। ওয়েল ফাইন, যে দেখে দেখে বলছো তার জন্য একটা প্রশ্ন, উনি যে নাইট উপাধি লাভ করেন, তোমরা কি জানো যে উনি হচ্ছে ওনার নাইট উপাধিটা আবার বর্জনও করেন, আবার ত্যাগও করে দেন। সো এই ক্ষেত্রে উনি কত সালে এটা ত্যাগ করেন? উনি হচ্ছে 1919 সালে এটা ত্যাগ করেন। কত সালে? এটা কিন্তু স্লাইডে লেখা নাই, এটা আমি রেখেছি তোমাদেরকে আলাদা করে জানাবো বলে। ক্লাসের মধ্যেই সব দিয়ে দিই, তাহলে তার ক্লাসের মধ্যে অ্যাটেনশন থাকবে না, তাই না? এই একজন লেখছে 1936। অর্থি ইসলাম, বি কেয়ারফুল ভাইয়া। ওয়েল, যেটা বলতেছিলাম যে 1915 সালে নাইট উপাধি লাভ করা, কত সালে হচ্ছে নাইট উপাধি ত্যাগ করে ফেলেন বলো তো? 1919 সালে। বুঝতে পেরেছি তাহলে? বুঝতে পারতেছি? এক্স্যাক্টলি স্বর্ণা ইসলাম, এক্স্যাক্টলি নাইট উপাধি ত্যাগ করেন 1919 সালে জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের জন্য। এক্স্যাক্টলি, ভেরি গুড। এরপরে আমি আরেকটা প্রশ্ন করেছি, বলো তো যে রবীন্দ্রনাথ ঠাকুর উনি কয়টি নাটকে নিজে অভিনয় করেন? একটু বলে ফেলো তো আমাকে, কয়টি নাটকে উনি অভিনয় করেন? কারিম শেখ বলতেছে সরি ভাইয়া, লেখা নাই বলে বলতে পারছি না। ওকে, নেক্সট টাইম ইনশাল্লাহ। বলে ফেলো, উনি কত সালে কয়টি নাটকে অভিনয় করেন? বলে ফেলো একটু। এই তো সন্ধ্যা রাতের তারা, মেহজাবিন, মেজবা, এরা খুব ফাস্ট, ভেরি গুড। 13টি নাটকে, এক্স্যাক্টলি। ওকে, আমরা দেখলাম এই দুইটা প্রশ্নের মধ্যে যে আমরা সবাই পারতেছি। ওকে, সো আজকে
আমরা প্রথমে শোনা শুরু করবো হচ্ছে গিয়ে সোনার তরী কাব্যগ্রন্থটা কবিতাটা দিয়ে, ঠিক আছে, পদ্যটা দিয়ে। তোমরা সবাই পড়েছো হয়তো বা, আমি জানি যেটা, বাট আমি এখানে চেষ্টা করব তোমাদেরকে নতুন কিছু দেওয়ার, কারণ সবাই আমরা সব পড়েছি। আমরা আজকে এখানে এসেছি এইচএসসি 24 ব্যাচ, আমাদের দুদিন পর পরীক্ষা, আমরা তো না পড়ে আর আসিনি, তাই না? বাট এর মধ্যে নতুন কি তোমরা পেতে পারো সেটাই তোমাদের আজকে দেখার বিষয়। ওকে, সোনার তরী, দেখো সোনার তরীর নিচে কি লেখা, মহাকালের সময়। দ্যাট মিনস কবি এইখানে সোনার তরীটাকে আইডেন্টিফাই করতেছে মহাকালের সময়ের সাথে তুলনা করে। তোমরা কি বুঝতে পারছো কথাটা? আমি আশা করব আমরা এখন কবিতাটা দেখবো এবং কবিতাটাকে খুব ভালো করে তোমরা দেখা এবং বোঝার ট্রাই করবা, যাতে তোমরা নতুন করে কোনো কিছু অনুধাবনমূলক কোয়েশ্চেন বা উচ্চতর দক্ষতা গহ যেগুলো রয়েছে সেগুলোতে ভালো করে আনসার করতে পারো। ওকে ওকে, সো নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বললাম, যে সোনার তরী এর সাথে কিসের তুলনা করা হচ্ছে, মহাকালের সময়কে তুলনা করা হচ্ছে। সো এবার আমরা শুরু করি। হ্যাঁ, শুরু করার আগে এখানেও কিছু কবি পরিচিতি রয়েছে, যার মধ্যে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। এই কবি পরিচিতি আমরা আলাদা করেছি জাস্ট সোনার তরীর পার্সপেক্টিভে, কারণ তোমরা বইগুলো দেখবা অপরিচিতার জন্য আলাদা করে কবি পরিচিতি দেওয়া আছে, সোনার তরীর জন্য আলাদা করে দেওয়া আছে, এবং রবীন্দ্র সমাচারে আমি আলাদা করে কিছু তথ্য রেখেছি যেটা কিনা বইয়ের বহির্ভূত রয়েছে। এনিওয়ে, সো দেখো রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলা হয়, বাংলা সাহিত্যের প্রথম প্রাণ পুরুষ। ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। রবীন্দ্র যুগ এটা হচ্ছে কি আরও বেশি ইম্পর্টেন্ট, বাট এটা আমরা জানি না। রবীন্দ্র যুগ এটা হচ্ছে একটা সময়কাল যেটা কিনা 1901 সাল থেকে 1940 সাল পর্যন্ত ডিটেক্ট করা হয়, ঠিক আছে। এরপরে রয়েছে আধুনিক যুগ, এর আগে রয়েছে কি বলে প্রাচীন যুগ, বিভিন্ন যুগের কথা বর্ণনা করা হচ্ছে। তার মধ্যে বাংলার মধ্যে বিভিন্ন যুগের কথা বর্ণনা করা রয়েছে। এর মধ্যে আলাদা হচ্ছে রবীন্দ্র যুগ। রবীন্দ্র যুগ কত সাল থেকে কত সাল পর্যন্ত, 1901 সাল থেকে 1940 সাল পর্যন্ত। বি কেয়ারফুল অ্যাবাউট দিস, আমি আবার বলতেছি, রবীন্দ্র যুগ কত সাল থেকে কত সাল পর্যন্ত, 1901 সাল থেকে 1940 সাল পর্যন্ত। দেন দেখো, মানব ধর্মের জয় এবং সৌন্দর্যের তৃষ্ণা কবিতার মূল সুর। তাহলে তুমি বুঝো, আমরা একটু ডিটেক্ট করলাম সোনার তরী বলা হচ্ছে মহাকালের সময়কে বিশ্লেষণ করে, আর এইখানে কি বলা হচ্ছে, মানব ধর্মের জয় এবং সৌন্দর্যের তৃষ্ণা। আচ্ছা, মানব ধর্মের জয়টা কোত্থেকে আসে? তুমি আজকে একটা মানুষ, আমি আজকে একটা মানুষ, আমরা যখন আজকে বাদে কাল মরে যাব, তখন আমাদের আর বেঁচে থাকার মানে আমাদেরকে আর কে মনে রাখে? আমরা দেখি যখন আমাদের প্রিয় একজন মানুষ হারায় যায়, তখন তাকে 1 সপ্তাহ 1 মাস এর বেশি 1 বছর এর বেশি আমরা মনে রাখি না, তাই না? কিন্তু তারপরেও এই যে মানুষের যে মানব যে ধর্ম, মানুষের ধর্মটা কোন জায়গায়? মানুষের ধর্মটা ঠিক ওই জায়গায়, আমার কৃতকর্ম, আমার কর্মফল, ঠিক সেইখানকার জয়কার এবং সৌন্দর্যের যে তৃষ্ণা, এই দুইটা জিনিসকে কোলাবোরেশন করে কবি কি করেছে, এই কবিতার মূল থিমটাকে গড়ে তুলেছে। সো বোঝা যাচ্ছে ক্লাসটা? আমাকে একটু ইনফর্ম করে জানাও তুমি কি বুঝতে পারতেছো কিনা। আমি কিন্তু অনর্গল পড়িয়ে যাচ্ছি, বাট যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা এবং আমি সেটা রেসপন্স করবো। এনিওয়েজ, বুঝতে পারতেছো কিনা আমাকে একটু জানাও। এরপরে দেখো, কবি বিশ্বভারতী মানব ধর্মের সবচেয়ে বড় ধর্ম। এক্স্যাক্টলি করিম শেখ, তুমি বলতে পারো মানব ধর্ম সবচেয়ে বড় ধর্ম, এটা কার কথা দেখি আমাকে একটু বলে জানাও। এবং এই যে এখানে লেখা বিশ্বভারতী প্রতিষ্ঠা করে কে করে? রবীন্দ্রনাথ ঠাকুর করে। এই যে প্রত্যেকটা প্রশ্ন কোত্থেকে যে কি চলে আসবে আল্লাহ মাহমুদ জানে, কেউ জানে না। সো বি কেয়ারফুল। গীতাঞ্জলির ইংলিশ নামটা কি? সং অফারিংস, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি ভাইয়া, ক্লিয়ার বুঝতে পেরেছি। সিরাজুম মনিরামিম, জি ভাইয়া বুঝতে পেরেছি। সন্ধ্যাতারা, ভেরি গুড। এনিওয়েজ, নেক্সট দেখো কি লিখেছে এইখানে 6 নাম্বার পয়েন্টে। আমি একটা ট্রিকি জিনিস দিয়েছি, সেটা কি? সেটা হচ্ছে দেখো লেখা আছে, বলাকার জন্মদিনের শেষ ক্ষণে মানসীয় চিত্রা বলাকায় করে পুনশ্চ গমন করলো শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। মানে আমাদের তো পরীক্ষায় দেখবা এমসিকিউতে 2-1টা চলেই আসে যে এটা কার কাব্যগ্রন্থ, নিচের এটা কি কাব্যগ্রন্থ না নাটক নাকি উপন্যাস, রবীন্দ্রনাথের নাকি কাজী নজরুল ইসলামের। সো এরকম বিভিন্ন কোশ্চেন থেকে থাকে। সো এগুলাকে আচ্ছা, করিম সিং বলছে তা তো জানি না ভাইয়া। আচ্ছা, তোমার জন্য এটা কোয়েশ্চেন যে মানব ধর্ম সবচেয়ে বড় ধর্ম, এটা কার কথা তুমি বের করবে। ওকে, নেক্সট যেটা বলতেছিলাম, যে আমাদের যে এই যে প্রশ্নগুলো চলে আসে, এগুলোকে আমরা পরীক্ষা হলে ভুলে যাই। আমরা বাসায় বসে মানে মৌমাছির চাকের মতন ভন করে পড়তে থাকি, বাট আমাদের পরীক্ষা হলে এটার মাথায় থাকে না। বাট এটার জন্য তোমাদেরকে একটা সিস্টেম বা ট্রিক আমি শিখাই দিচ্ছি, তোমরা চাইলে এটা ফলো করতে পারো, কারণ এটা খুবই ইজি। সেটা হচ্ছে গিয়ে, আমি আমার সময় কীভাবে পড়তাম, আমি হচ্ছে প্রত্যেকটাকে একটা ছন্দের মধ্যে নিয়ে আসতাম। যেমন উদাহরণস্বরূপ আমি দেখাই তোমাকে, এটা কি বললাম, আমি শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ বললাম। হ্যাঁ, আমি কাব্যগ্রন্থ বের করি, দাঁড়াও। আচ্ছা,
এই যে এখানে লেখা বলাকার জন্মদিনে, এই বলাকার জন্মদিনে মানে কি জন্মদিনটা কার? বলাকার। জন্মদিনে শেষ করে কখন? শেষ সময়ে। মানসী ও চিত্রা তুই বান্ধবী হইতে পারে, তাই না? দুজন বান্ধবী হইতে পারে। সো বলাকার জন্মদিনে শেষ করে, তুমি যদি এগুলো গল্প আকারে মনে রাখো তোমার মনেও থাকবে সহজে, বেশি টাইম থাকবে, সহজ হবে, সুবিধা হবে। সো কি বললাম? মানসী ও চিত্রার জন্মদিনের শেষক্ষণে, সরি বলাকার জন্মদিনের শেষক্ষণে বলাকায় করে পুনশ্চ গমন করলো, মানে কি চলে গেল। ঠিক আছে, এখন এই বলাকা হচ্ছে তার কাব্যগ্রন্থ, জন্মদিন হচ্ছে কাব্যগ্রন্থ, তারপর হচ্ছে শেষ লেখা, শেষ থেকে শেষ লেখা, ক্ষণে, ক্ষণে থেকে হচ্ছে গিয়ে ক্ষণিকা। ঠিক আছে, ক্ষণে থেকে হচ্ছে গিয়ে ক্ষণিকা। তারপর যে চিত্রা, চিত্রা আরেকটা বলাকায় পুনশ্চ গমন করলো, পুনশ্চ হচ্ছে তার আরেকটা কাব্যগ্রন্থ। তোমরা একটু দেখো, তোমরা যদি বইটা খুললে থাকো, বইটা খুলে দেখবা মানসী, সোনারতরী, চিত্রা, ক্ষণিকা, বলাকা, পুনশ্চ, জন্মদিনে 7 নাম্বার, শেষ লেখা কয়টা হইলো? 8টা। আবার আমি গুনে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8, 8টা কাব্যগ্রন্থ রয়েছে। 1 2 3 4 5 6 7, আরেকটা কই? শেষ দেখতে আমি 8টা ফাইন্ড আউট করেছি কিনা? 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা ফাইন্ড আউট করে দিলাম। এই 8টা হচ্ছে কি আমাদের কাব্যগ্রন্থ। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আমরা মনে রাখার সহজ টেকনিক বের করবো এবং এগুলো আমাদের পরীক্ষা হলেও ইফেক্টিভ হিসেবে কাজ করবে। হ্যাঁ, এগুলো প্রমাণ তোমরা পরীক্ষা হলে পাবা। সো কাব্যগ্রন্থের ছন্দ, এক্স্যাক্টলি। সো এই যে আমরা কবি পরিচিতি, সোনারতরী কবি পরিচিতি পুরোটা দেখলাম, এতটুকু বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা বা এর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাও, এবং ক্লাসের কথা বা ক্লাস বুঝতে পারতেছে কিনা আমাকে একটু ইনফর্ম করো। মাত্র 17 জন ক্লাস, এই 17 জন নিয়ে কি ক্লাস করতে ভালো লাগে? হ্যাঁ, বেশি শেয়ার করে দাও, মেনশন করে দাও। ভাইয়া জানতে পেরে দিছি কি? আচ্ছা, আমি বুঝতে পারি না, আবার তুমি আমাকে বুঝিয়ে বইলো। যেটা বলতেছিলাম, বেশি করে শেয়ার করে দাও, মেনশন করে দাও ফ্রেন্ডদেরকে, সবাই যেন ক্লাসটা ভালো করে করতে পারে। বুঝতে পারতেছি। সন্ধ্যা রাতে তারা ক্লিয়ার ভাইয়া, ভেরি গুড। সন্ধ্যা রাতে তারা নাইস ক্লাস, থ্যাংক ইউ। সিরাজু মুনিরা মিম বলছে না ভাইয়া ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। একটু সবাইকে মেনশন করে দাও, সবাইকে। এই যে একজন বাড়ছে, 18 জন হবে না, 18 জনের শেয়ার চাই এখন। শেয়ার করে আমাকে অ্যাসিওর করো হ্যাঁ ভাইয়া শেয়ার করেছি, এবং তোমরা আমাকে ইনফর্ম করো। আমি এবার নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, ঠিক আছে? ওকে, আমরা একটু এখন পাঠ পরিচিতি যাব। পাঠ পরিচিতির মধ্যে দেখো অল্প 2-3টা পয়েন্ট আমি ফাইন্ড আউট করেছি। এখন ভাই আমার কি 2-3 পয়েন্ট লাগবে? না রে ভাই, তোমার তো 2-3 পয়েন্ট লাগবে, তোমার তো লাগে বইয়ের সবই। তাহলে ভাই আপনি 2-3 পয়েন্ট কেন নিয়ে আসছেন? এখন এই বই তো তুমি আজকে থেকে পড়তেছো না, বই তো তুমি পড়তেছো সেই যবে থেকে তুমি এইচএসসি শুরু করছো, ঠিক সব তবে থেকে। সো সেইখান থেকে শুরু করলে তোমার নিশ্চয়ই বাকি নাই, বাট এর মধ্যে যেই বিষয়গুলো আমরা প্রবলেমেটিক ফেস করি সেইগুলোকে নিয়েই আমরা ফাইন্ড আউট করবো। সো দেখো কি লিখছে এখানে, গূঢ় রহস্য ও শ্রেষ্ঠত্বের স্মারক। তোমরা সবাই জানো সোনার তরী, এইটা কবির হচ্ছে গিয়ে বিশেষায়িত একটা কাব্যগ্রন্থ। হ্যাঁ, তার যে উল্লেখযোগ্য যেসব কাব্যগ্রন্থ রয়েছে তার মধ্যে এইটা তার অন্যতম একটা। এবং আমি ফার্স্টে কিন্তু বলে আসছি যে এই যে লাস্ট স্লাইডে কি ছিল এখানে, যে মানব ধর্মের জয় এবং সৌন্দর্যের তৃষ্ণা। তার মানে এখানে যে মানব ধর্মকে নিয়ে কাজ করবে সেরকম একটা জিনিস বোঝাচ্ছে, তার জন্য বলা হচ্ছে গূঢ় রহস্য ও শ্রেষ্ঠত্বের স্মারক। ঠিক আছে, তার শ্রেষ্ঠত্বের স্মারক বলে বলা হচ্ছে এই সোনার তরী কাব্যগ্রন্থটাকে। ওকে, তবে কি বলছে, মহৎ সাহিত্যের একটা বিশেষ গুণ। মহৎ সাহিত্যের বিশেষ গুণ কোনটা? দেখো, কালে কালে নতুন দৃষ্টিভঙ্গি ও বিবেচনার আলোকে তার শ্রেষ্ঠত্ব নিরূপিত হতে থাকবে। তুমি কি এই লাইনটার মানে বুঝছো? এই লাইনটার মানে দেখো কতটা ডিপ হইতে পারে। বলছে কি, মহৎ সাহিত্যের একটা বিশেষ গুণ। আমরা কোনটাকে মহৎ সাহিত্য বলবো? সাহিত্য তো আমরা অনেক দেখি, এই বাংলার মধ্যে ওই কাজী নজরুল ইসলাম। ওকে, আমরা এই বাংলা পত্রিকা আমরা দেখেছি কত লেখা, কত সাহিত্য আসছে গেছে, বাট তার মধ্যে মহৎ সাহিত্য সেটাকেই বলে যেটা কিনা কালে কালে নতুন দৃষ্টিভঙ্গি, যেটা তোমাকে নতুন নতুন কোনো একটা দৃষ্টিকোণ এনে দেবে, তোমাকে কোনো একটা চিন্তাভাবনার ধারা এনে দেবে, এবং বিবেচনার আলোকে তুমি যেই থিঙ্ক দিয়ে ভাববা, যে থট দিয়ে ভাববা, তার আলোকে তার শ্রেষ্ঠত্ব, তার মধ্যে কী বেরোবে, তার শ্রেষ্ঠত্ব, তার মহত্ব, তার যত ধরনের কি বলে গূঢ় যে রহস্য আছে, নির্ঘুম যে ব্যাপারগুলো আছে, সেগুলো এখানে উত্থাপিত হবে। এবং সোনার তরী তারই একটা উদাহরণ। এখন তোমরা বলতে পারবে কেমনে, সেটা আমরা সামনেই দেখব। ওকে, আরেকটা পয়েন্ট আছে, সোনার তরী মাত্রাবৃত্ত ছন্দে রচিত এবং ধ্বনি প্রধান ছন্দ। সো দেখো বুঝতে পেরেছো কিনা আমি যে লাইনগুলো বলেছি এবং ক্লিয়ার করে বলার চেষ্টা করেছি, তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও।
ওকে, নেক্সট আমরা তাহলে কবিতা চলে যাব। কবিতা যে শুরু করি, দেখো সেখানে প্রথমে কি লেখা আছে, কবিতা গ্রুরো কি ভাইয়া, এইটা মানে হচ্ছে নিহিত, অন্তর্নিহিত, নির্জমিত, ঘুমন্ত, যেটা রহস্যটা তোমাকে হচ্ছে বের করে দিতে হবে, যেটার মধ্যে অনেক অন্তর্নিহিত কথা রয়েছে। ওকে ওকে, গগনে গরজে মেঘ, গগন মানে কি, ও বাই দ্য ওয়ে এই কবিতাটা পড়ার আগে এক একটা তোমাকে সিনারিও আমি বলি, যে সিনারিওটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে একটা ধরো নদী, নদীর মধ্যে হচ্ছে একটা চর, এবং এই চরে হচ্ছে গিয়ে একজন কৃষক তার ধান ফলিয়েছে, হ্যাঁ তার ধান ফলিয়েছে, এই ধান তার খুব ভালোবেসে অধিক পরিমাণে ফলন হয়েছে, এবং সেই ধানকে এখন কি করবে, বৃষ্টি নামবে, সে হচ্ছে এটাকে নদী পারাপার করে সে এপারে নিয়ে আসবে। ঠিক আছে, এই হচ্ছে কি সিনারিও কবিতাটা। ঠিক আছে, তো এখন বুঝো কবি এই পার্সপেক্টিভ থেকে বিশ্লেষণ করার চেষ্টা করছে। গগনে গরজে মেঘ, গগনে মানে কোথায়, আকাশে, আকাশে কি করতেছে, মেঘ ডাকতেছে, হ্যাঁ ঘন বর্ষা, কি অনেক বর্ষা চলে আসে, কুলে একা বসে আছি নাহি ভরসা, মানে এখন এইখানে যে ফসল ফলানো যে ব্যক্তিরা ছিল, যে এই ফসলটা ফলাইলো, সে একা কি করতেছে, এই কুলে এসে বসে আছে, কোনো ভরসা নাই। কেন তার কোনো ভরসা নাই, কারণ সে ভাবতেছে আমি তো ফসল ফলাইলাম, কিন্তু এইটাকে তো বৃষ্টি নামবে, ঘন বর্ষা না, বৃষ্টি নামবে, তো এইটাকে তো আমার তো পারে নিয়ে আসতে হবে, নাহলে তো কোনো ফায়দা নাই। সো এইটার জন্য সে কি করতেছে, চিন্তা করতেছে। দেন বলছে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো দ্বারা খর পর্ষা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, মানে এত এত পরিমাণে ফলন হয়েছে, এত এত পরিমাণে হচ্ছে গিয়ে তোমার কি বলে, হ্যাঁ চাষাবাদ হয়েছে, যেটা কিনা অধিক পরিমাণে, ঠিক আছে, আমরা বলি না বাম্পার ফলন, লিচুর বাম্পার ফলন, ধানের বাম্পার ফলন, সেই বাম্পার ফলন হয়েছে যাতে কিনা অধিক ফসল হয়েছে। ঠিক আছে, ভরা নদী ক্ষুরোধারা খরপসরা, বলতেছে নদীর এত স্রোত যে তার দিকে তাকানোই যাচ্ছে না, যেন সে আমাকে তেড়ে আসতেছে, সে যেন আমাকে তেড়ে আসতেছে, স্রোতের ধারটা এত বেশি। ঠিক আছে, সো এতক্ষণ কিন্তু আমরা কি জাজমেন্ট করলাম, আমরা জাজমেন্ট করলাম হচ্ছে গিয়ে এই কি বলে তোমার একজন কৃষকের পার্সপেক্টিভটা, হ্যাঁ কৃষক হচ্ছে কীভাবে কী করতেছে। বাট তুমি দেখো এখানে কবি কি বুঝাচ্ছে, আমরা ঠিক যে এইখানে বলে আসছি, এই যেখানে বলে আসছি যে সৌন্দর্য তৃষা মানব ধর্মের জয়, আমি বারবার বলতেছি এই পয়েন্টটাকে মাথায় রেখো, দেখো আমরা কীভাবে এটা রিলেট করি। হ্যাঁ, গগনে 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 গর্জে মেঘ ঘন বর্ষা, এই পুরো ব্যাপারটাকে কবি বলতেছে যে এই যে ফসলকে মূলত কবি বোঝাচ্ছে কবির নিজস্ব সাহিত্যকর্ম। গগনে গর্জে মেঘ মানে তার সময়কে বোঝাচ্ছে, তার শেষ সময় চলে আসছে, ঘন বর্ষা মানে তার মৃত্যুকাল চলে আসে, কুলে একা বসে আছি নাহি ভরসা, এখন সে দেখতেছে আসলে দিন শেষে যখন আমি মরে যাব তখন আমার কাছে আর কিছুই থাকবে না, আমার যত সাহিত্যকর্মই হোক না কেন, আমার যত আমার যত কাজই হোক না কেন, আমি যাই করি না কেন লাইফ টাইম বসে, বাট আমার দিন শেষে কিছুই নাই, নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া, এই যে জিনিসটাকে আমি বললাম, এই পুরো জিনিসটা হচ্ছে গিয়ে কি বোঝাচ্ছে, কবির সাহিত্য কর্মটাকে বোঝাচ্ছে, যেটা কিনা কবি তার লাইফ টাইমে দেখো কি করেছে, সে যে এই যে 1861 সালে সে যে জন্মগ্রহণ করেছে, এরপরে যে কবি যে তার সাহিত্য কর্মটাকে যে এগিয়ে নিয়ে গিয়েছে এবং সে যা যা করেছে সে সব কিছুকে এখানে ডেসক্রাইব করা হচ্ছে ছোট্ট 3টা লাইন দিয়ে, যে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, সব কিছুই করে ফেলেছি, এখন আমার ভয় লাগতেছে যে আমার সামনের দিনগুলো কেমন। সো এই যে প্যারাটা, এই প্যারাটা কি তোমরা বুঝতে পেরেছো? আশা করি আমাকে একটু জানাবে। হ্যাঁ, এনিওয়ে আমি নেক্সটটাতে চলে যাব, তোমরা আমাকে একটু ইনফর্ম করো। এই যে মাত্র 13 জন কমেই গেল, স্টুডেন্ট বাড়ার বদলে কমে গেছে, সো হইতে পারে না এটা, এরকম হইলে কিন্তু আমরা কিন্তু তোমরা খুঁজে পাবো না। আমি নেক্সটটাতে চলে যাবো, একটু মেনশন করে দাও সবাইকে, আর বুঝতে পারতেছো কিনা আমাকে একটু জানাও, সবাই আমাকে একটু জানাও। ওকে, নেক্সট, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত আমি একলা। ওই যে আমি যে তোমাদেরকে যে নদীর কথা বললাম, নদীর মধ্যে যে ফসলের কথা বললাম, সো আমরা দুইটা পার্সপেক্টিভ এখানে দেখবো, একটা হচ্ছে কৃষকের পার্সপেক্টিভ, একটা হচ্ছে কবির পার্সপেক্টিভ। কৃষক দেখতেছি, কৃষক মূলত কবি মূলত নিজেকে কৃষকের জায়গায় রেখে নিজেকে জাস্টিফাই করতেছে। সো কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, কি হইলো জিনিসটা, ফসল কাটতে কাটতে বর্ষা চলে আসে, মানে কি সাহিত্যকর্ম করতে করতে তার মৃত্যুর সময় চলে আসে, তার সময় ঘনিয়ে আসে, একখানি ছোট ক্ষেত আমি একলা। সেই পুরো সার্কেলটাকে তুমি যখন চিন্তা করো কি দাঁড়াইলো,
তো দেখো একটা জিনিস কি, মানুষের জীবনে আসলে নিজের ছাড়া আর কেউই কারো না, ঠিক আছে। সো কবি এখানে সেটাই বলতেছে যে একখানি ছোট ক্ষেত আমি একলা, যে পুরো লাইফ টাইম জুড়ে দেখতেছি কি আমি নিজেরটা নিজেই, আর কেউই আমার সাথে নাই। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। এইখানে বোঝাচ্ছে চারিদিকে বাঁকা জল করেছে খেলা, ওই যে বললাম টাইম স্রোত, টাইম লিমিটেশন, কবির টাইম শেষ হয়ে আসতেছে, পরপারে দেখি আঁকা। এখানে পরপার বলতে কৃষকের দিক থেকে কৃষক তাকাচ্ছে পারের দিকে, যে পারের অবস্থাকে আমার তো ওখানে পৌঁছাইতে হবে, তাই না। বাট কবির দিক থেকে কবি কি বলতেছে, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, তরু ছায়া মসি মাখা, মানে কি আমার লাইফ টাইম আমি একাই আছে, আর কেউই আমার সাথে নাই। দেন গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা। সো কবি বলতেছে যে গ্রামখানি মেঘে ঢাকা, গ্রামখানি কোন গ্রাম, ওই পারের গ্রাম, যেই পারের গ্রামে কবিকে যেতেই হবে, বাট যাওয়ার পরে সে আর ফেরত আসতে পারবে না। তার মানে আমরা কিন্তু বুঝতেছি এখানে কিন্তু দুইটা পার্সপেক্টিভ। ভাইয়া আমাকে একটু বারবার জানাও, কোনো জায়গায় না বুঝলে আমাকে কোশ্চেন করো, আমি চেষ্টা করবো তোমাদেরকে ক্লিয়ার করে দিতে। বাট এই জিনিসগুলো তোমাদের বোঝা অতীব জরুরি। শুধু এইচএসসি না, এইচএসসি যেমন তেমন পাস করে গেলে পরে যে অ্যাডমিশন দিবা তখন কি করবা, সো এই জিনিসগুলো লাগবে, প্রত্যেকটা পয়েন্টে লাগবে। এনিওয়ে, যেটা বলতেছিলাম যে পরপারে দেখি একা তো এই প্যারা থেকে। সো কবি তাইলে এখানে কি বলতেছে, কবি বলতেছে যে আমার যে লাইফ টাইমটা রয়েছে সেইটুকুর মধ্যে এখন আমার জন্য বেঁচে থাকার জন্য কি আছে, আর কিচ্ছু নাই, শুধুমাত্র আমার সাহিত্য কর্মগুলোই বেঁচে আছে। এবং এগুলোকে যদি আমার এখন বাঁচায় আমি যদি অমর হইতে চাই তাহলে আমাকে এগুলোর মধ্যেই বাঁচতে হবে, এবং সেগুলো যদি আমি প্রচার করতে না পারি, এই যে কৃষক যে ফসলটাকে ফলাইছে সেটা যদি সে যদি ফসলটা মাঠে যদি মানে পারে যদি না নে বেচতে না পারে, তাহলে তার লাইফের বা তার এই ফসলের মূল্যটা কি। ঠিক তেমনি কবি যদি তার সাহিত্যকর্মকে প্রকাশ করতে না পারে তাহলে তার মূল্যটা কোথায় রইল, বুঝতে পারছো? ওকে, নেক্সট দেখো কি বলছে, গান গে তরিবে কে আসে পারে, দেখো যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায়। আমি জানি না তোমাদের সবার সামনে বই আছে কিনা, বাট আমি বলবো স্লাইড থাকবে, ফোন থাকবে, বাট বইটা সামনে একটু নিয়ে নাও, ঠিক আছে, বইটা সামনে একটু নিয়ে নাও। এনিওয়ে, যেখানে ছিলাম, গান গে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। সো কবি যখন কৃষক যখন এই নদীর এই চরে যখন বসেছিল, চরে বসে সে দেখতেছে যে কেউ একজন ডিঙি নৌকা নিয়ে এখান দিয়ে আসতেছে, ঠিক আছে, নৌকা নিয়ে এখান দিয়ে আসতে দেখছি, আমার নৌকাটা কতটা জোশ হয়েছে, হ্যাঁ, কত ভালো নৌকা আর কি আমি। সো এই যে নৌকা নিয়ে সে যে আসতেছে, তখন সে ভাবতেছে আহা এই তো একটা আমি উপায় পেয়েছি আমার ফসলগুলোকে রক্ষা করার জন্য। আর অন্যদিকে কি বলেছে কবির সাহিত্যকর্মকে রক্ষা করার জন্য, বুঝছো পয়েন্টগুলো বুঝছো। এরপর কি বলছে, ভরা পালে চলে যায় কোন দিকে নাই চায়। এখন যে ব্যক্তি আসছে ডিঙি নৌকা নিয়ে, সে ভরা পালে চলে যায়, ভরা পাল মানে কি, তার পালটা ভরা, তার নৌকাটা ভরা, সেখানে ফাঁকা জায়গা নেই, সে কোন দিকে নাহি চায়, সে কোনো দিক চাচ্ছে না। এখন ধরো আমার তো যেচে গিয়ে কেউ তো কারো উপকার করে না, তাই না। ঠিক তেমনি কৃষক চাচ্ছে আমাকে এসে কেউ একজন বাঁচাক, কিন্তু ওই মাঝে কি করতেছে, সে কারো দিকে তাকাচ্ছে না, সে নিজের মতো করে চলে যাচ্ছে। আমরা সামনে একটা মজার পয়েন্ট দেখবো এইখান থেকে। আর যদি আমরা এখন রবীন্দ্রনাথের পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে কবি এখানে কি বলছে, কবি বলছে যেহেতু তিনি মারা যাবে বা তার শেষ সময় চলে আসছে, এইখানে এখন সে তার সাহিত্যকর্মগুলোকে বাঁচায় রাখার চেষ্টা করছে। বাট কি হবে সেটা কার মাধ্যমে, সেটা সে খুঁজতেছে যে কাউকে দেখতেছি যে কিনা আসতেছে আমার সাহিত্যকর্মগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। বুঝতে পারছো আমার কথাগুলোকে? ভাইয়া বুঝতে পারছো কিনা জানাও একটু, সবাই একটু কমেন্ট করো, কমেন্ট করে আমাকে মেনশন করে জানিয়ে দাও। রেজওয়ানুর বিন আলী, এই কবিতার নাম কি? এটা কোনো কথা? হ্যাঁ, এই কবিতার নাম হচ্ছে, তোমরা ইসেই পেয়ে যাবা, ক্লাসের দেখো শুরুতে লেখা আছে সোনার তরী। তুমি এইচএসসি 24 ব্যাচ, তোমার এইচএসসি পরীক্ষা 2 দিন পর ভাইয়া তুমি, আচ্ছা যাই হোক, আমরা যেখানে ছিলাম, যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও খনি খেসে। দেখো কৃষক মিনতি করতেছে, তার তখন ভাই বেঁচে পড়ে খেয়ে থাকতে হবে, তার তো এই ফসলটাকে হচ্ছে পারে আনতে হবে। তখন সে কি করবে, রিকোয়েস্ট করবে। সে ঠিক সেই রিকোয়েস্টটা করতেছে যে তুমি যেখানেই যাও না কেন ভাই, আমার একটু নিয়ে যাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও খনি ঘেঁষে, আমাকে একটু দয়া করে নিয়ে যাও। এবং কবি বলতেছে, রবীন্দ্রনাথ ঠাকুর, যে তুমি যাই করো না করো, তুমি দয়া করে আমার যে সাহিত্যকর্ম রয়েছে, আমার যে শিল্পকর্মগুলো রয়েছে, সেগুলোকে তুমি বাঁচিয়ে রাখো, সেগুলোকে তুমি ছড়িয়ে দাও। আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরুণীর পরে, আর আছে আর নেই দিয়েছি ভরে। আমি একটা আবার বলতেছি, এটা একটু বুঝছো, আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরুণীর পরে। মানে কবির যে সাহিত্য কর্মগুলো যা যা আছে, কবি বলতেছে ডিঙি নৌকাকে বলতেছে যে আমার যা যা সাহিত্যকর্ম রয়েছে সব তোমরা নিয়ে নাও,
সব সব তুমি নিয়ে নাও, কারণ এগুলো কিন্তু বাঁচায় রাখতে হবে, তাই না? আজকে রবীন্দ্রনাথ ঠাকুর যদি সাহিত্যকর্মগুলো না থাকতো, তার যদি লেখনী না থাকতো, তাহলে আমি কি জানতাম যে রবীন্দ্রনাথ ঠাকুর কত বড় বা কত মহৎ একজন লেখক হইতে পারে, লেখক অ্যাকচুয়ালি, বা উনি কীভাবে আমাদের মধ্যে বেঁচে আছে? তো আসলে মানুষ কীভাবে বেঁচে থাকে? মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে, মানুষ বেঁচে থাকে তার কর্মক্ষেত্রের মাধ্যমে। তিনি যা এই সারা জীবনভর করে, আমরা রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে যদি দেখি তাইলেও ব্যাপারটা সেম, আমরা যদি বাংলা সাহিত্য থেকে দেখি তাইলেও ব্যাপারটা সেম, যে জিনিসটা কি কর্মের উপর। সো সেইখান থেকে কই বলতেছে আমার সোনার তরী, আমার সোনার ধান, তার যে কর্মগুলো সেগুলো সে সোনার সাথে তুলনা করছে, এগুলো কুলুতে এসে তুমি নিয়ে যাও। এবং আর আছে, এটা কে জিজ্ঞেস করছে? এটা হচ্ছে মাঝি জিজ্ঞেস করছে যে আচ্ছা আর কি আছে? আর নাই, দিয়েছি ভরে। সো কবি কি করছে? সব দিয়ে দিছে। এবার কবির সময় হয়েছে, যাবার সময় হয়েছে, মৃত্যুর সময় হয়েছে। যখন কবি সেটা উপলব্ধি করতে পারতেছে, কবি ঠিক সেই মুহূর্তের কথা এখানে বর্ণনা করতেছে। বোঝা গেছে জিনিসটা? বোঝা গেছে জিনিসটা ভাইয়া? একটু ইনফর্ম করে দাও, একটু ইনফর্ম করে দাও। রবীন্দ্রনাথ ঝামেলা পাকিয়ে রেখে গেছে, রবীন্দ্রনাথ ঠাকুর ঝামেলা পাকিয়ে রেখে গেছে না কি পাকিয়ে রেখেছে, এটা খুব ভালো করে বুঝতে পারবা যখন তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মগুলোকে তুমি বুঝে বুঝে পড়তে পারো। তখন তোমার এমন হবে চোখ থেকে পানিও পড়ে যেতে পারে, ঠিক আছে? আসলে আমরা যেটা ভাবি যে একটু কঠিন ওয়ার্ড থাকে, বুঝতে পারি না, এই জন্য আমাদের কাছে মনে হয় ব্যাপারগুলো একটু কমপ্লেক্স, কমপ্লিকেটেড, বাট আসলে তা না। ওনাদের লেখনী, ওনাদেরকে শুধুই বলা হয় না মহাগুরু মহাকবি, হ্যাঁ, অবশ্যই কিছু কারণ আছে, এবং সেই কারণগুলো তুমি তখনই আইডেন্টিফাই করবা যখন কিনা তাদের মধ্যের কোর বিষয়গুলোকে তুমি নিজ থেকে ধারণ করতে পারবা। এনিওয়েজ, আমরা নেক্সট যাচ্ছি। এতকাল নদীকূলে জাহালয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। দেখো কি বলে, এতকাল নদীকূলে, এই যে নদীর কূলে যা যা সে কি বলে চাষাবাদ করছে, সেগুলো কি সব তারে দিয়ে দিছে। এটা কৃষক বলছে। আর কবির পার্সপেক্টিভে কি, যে আমি আমার জীবনভর যা যা সাহিত্যকর্ম করেছি ছোট থেকে বড় পর্যন্ত। তোমরা কি জানো রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম কিন্তু দুই ভাগে বিভক্ত। আমরা লেখক পরিচিতি পাবো এইটা। তো ওনার সাহিত্যকর্ম দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে উনি প্রথমে সৌন্দর্যকে বর্ধন করে ওনার লেখনী সাজিয়েছিল একটা বয়সে, এবং পরবর্তী একটা বয়সে, মানে 20 শতকের কথা বলতেছি, যে 20 শতকের সাহিত্যগুলো ওনার লেখনীতে কি ফুটে উঠেছে, ওনার বাস্তববাদী কিছু কথা ফুটে উঠেছে। যেমন অপরিচিতা যে গল্পটা আজকে আমরা সাজিয়েছি, সেই গল্পটা কিন্তু বাস্তববাদী কিছু কথা। তোমাদের একটু মনে করে দেখো তো, 20 শতক কত সাল থেকে কত সাল, আমাকে একটু আনসার করো। দেখো একটা পরে থেকে আরেকটাতে পড়ে গেলাম, বলতেছি, একটু আমাকে বলে দাও 20 শতক কত সাল থেকে কত সালের মধ্যে পড়ে, একটু আমাকে বলো। এবং আমি তোমাদের যেটা জানাচ্ছিলাম যে 20 শতকের মধ্যে তিনি কি বিষয়ে আলোচনা করছে? তিনি আলোচনা করছে বাস্তববাদী। বাস্তববাদী একটা মানুষ কখন হয়? যখন তিনি বাস্তবতাকে ওইভাবে ধারণ করে, ঠিক আছে? 61 থেকে হচ্ছে কি 1900 সাল পর্যন্ত, এই পুরো সালটাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির সৌন্দর্যকে নিয়ে আলোচনা করেছে। বাট 20 শতকে এসে তিনি পুরোটাই তার বাস্তববাদী কেন্দ্রিক আলোচনা শুরু করেছে। এনিওয়ে, যেখানে ছিলাম, এই সকলে দিলাম তুলে থরে ভিতরে, তার সকল ধরনের সাহিত্যকর্ম সে এখন কি করেছে? সবকিছু সাজিয়ে দিয়েছে। এখন আমারে ল করুণা করে। দেখো কি বলেছে, এত কিছু দেওয়ার পরে কবি বলতেছে এখন আমারে ল করুণা করে। মানে এই যে ছোট্ট ডিঙি নৌকাটা, এই নৌকার মধ্যে আমি তো সব দিয়ে দিছি, তুমি কি আমারে নিবা না? আমার ছাড়া তুমি চলে যাও আমার জিনিসগুলা। সো কবি কতটা করুণা করে বলতেছে যে আমি যে আমার সাহিত্যকর্মগুলোকে যে বাঁচিয়ে রাখার জন্য এত কিছু করছি, সে এখন দয়া করে তোমরা আমাকে মনে রাখো, আমাকে একটু বাঁচায় রাখার চেষ্টা করো। সেটাই কবি তার এই বাক্যে, এই পঙ্কতি দ্বারা, উক্তির দ্বারা সে হচ্ছে গিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, এখন আমারে লও করুণা করে। এরপরেও আছে, আমরা দেখবো, ঠিক আছে, আর একটা প্যারা আছে। ওই প্যারাটার সাথে এই পুরোটাকে আমরা যখন রিলেট করবো, তখন আমরা কবিতাটাকে আরো ভালো করে রিয়েলাইজ করতে পারবো। এনিওয়েজ, দেখো এখানে কি বলে, লাস্ট মুহূর্তে এসে দেখো, কেউই তোমাকে, আসলে মৃত্যু সবার জন্যই বাধ্যতামূলক, ব্যাপারটা এরকম। ঠাই নাই। এতক্ষণ যাকে রিকোয়েস্ট করলো এই কৃষক, যে ধান নাও, ফসল নাও, সাহিত্যকর্ম, আমার জীবনে সব কিছু নিয়ে নাও, সব কিছু নেওয়ার পর যখন কৃষক বলল আমাকে নিয়ে নাও, তখন কি বললো? ঠাই নাই। মানে দিন শেষে জায়গা নাই, ছোট সে তরিটা ছোট, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। তার মানে তার ওই ছোট্ট তরিতে তার নিজের যে সাহিত্যকর্ম ছিল, তার নিজের যে ধারাবাহিকতা ছিল, তার সকল কিছু নিয়েই এগুলো ভরে গেছে, আর একটু জায়গা নেই। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি। কে পড়ে আছে? কবি পড়ে আছে। কে পড়ে আছে? কৃষক পড়ে আছে। কি নিয়ে পড়ে আছে?
শুধু নিজেকে নিয়ে পড়ে আছে। তার সাহিত্যকর্ম বলো, তার ফসল বলো, তার সারা জীবনের যেই কর্মক্ষেত্র কর্মফসল কিছুই কিন্তু তার সাথে নাই। লাস্টে কি বলছে, যাহা ছিল লয়ে গেল সোনার তরী। সো যাহা ছিল লয়ে গেল সোনার তরী। সোনার তরী কে? মহাকালের সময়। সে সব কিছু তাহলে কে নিয়ে গেল? সেই মহাকালের সময় নিয়ে গেল। তাহলে তার জীবনটাকে সে উৎসর্গ করে। দেখো তোমরা কতটুকু বুঝতে পেরেছো আমার কথা আমি জানি না, বাট আমার কিন্তু পশম দাঁড়িয়েছে। কারণ কি, ওই যে একটু আগে যখন আমি বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের কথাগুলোকে যখন তুমি নিজের কোর থেকে অ্যানালাইসিস করতে পারবা, যখন বুঝতে পারবা তার ভাবার্থ মর্মার্থ, শুধু রবীন্দ্রনাথ না, এরকম যারা মহাকবি রয়েছে, তখনই তুমি আসলে বুঝবা বাংলা সাহিত্য বা সাহিত্যের মজা বা যথার্থতা ঠিক কোন জায়গাটাতে। এনিওয়েজ, সো এই হচ্ছে আমাদের সোনার তরী কবিতাটা। এতটুকুর মধ্যে কারো কোনো, চন্দ্রিকা সরকার ক্লিয়ার ভাইয়া, ওকে ফাইন। এতটুকুর মধ্যে কারো কোনো অসুবিধা আছে কিনা আমাকে একটু রেসপন্স করে জানাও, এবং সবাইটা মেনশন করে জানাও। মাত্র 15 জন, এটা হইতেই পারে না। এখন তোমাদেরকে আমি 2 মিনিট টাইম দিব, সবাই একটু রিকল করবা, পড়াটাকে দেখবা, এবং সবাই একটু হচ্ছে মেনশন করে ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও, এবং কোনো কোশ্চেন থাকলে আমাকে করো, আমি এখন আনসার দিচ্ছি, ঠিক আছে? মিম বলতেছে ক্লিয়ার ভাইয়া, শুধু কি মিম একাই ক্লাস করে ভাইয়া? পিডিএফ দিবেন না ভাইয়া? পিডিএফ দিব, আগে তো আমার ক্লাসের তো রেসপন্স থাকতে হবে। আমাদের গ্রুপে ফাতেমা মজুমদার, আরে বাংলা ভাই, থ্যাংক ইউ সো মাচ ফাতেমা, তুমি ভালো আছো? ভেরি গুড। আমাদের গ্রুপে জয়েন করলে তোমরা পিডিএফ পেয়ে যাবা, ঠিক আছে? বাট ক্লাসটাকে করো, ঠিক আছে? ক্লাসটাকে করো। ওকে ভাইয়ারা, বুশরা আহমেদ, সিরাজুল বিন, মনিরা মিম, কারিম শেখ, টোটাল ক্লিয়ার ভাইয়া। নেক্সট, হ্যাঁ ক্লিয়ার, বুঝতে পেরেছি, কোনো সমস্যা নাই তো? দেখবো না, পরীক্ষার খাতায় দেখবো, ঠিক আছে? কে কতটা ক্লিয়ার থাকো। আর একটা চলে গেছে। ওয়েল ভাইয়া, রেজওয়ানুর বিন আলী ভাইয়া, আপনি আমাকে ভুলিয়েন না। আচ্ছা, ভুললাম না। কিসের গ্রুপ? আমাদের যে গ্রুপটা রয়েছে রয়্যাল এডুকেশন, সেইখানে হচ্ছে তোমরা গ্রুপে অ্যাড হইলেই তোমরা পিডিএফ পেয়ে যাবা। ফাতেমা মজুমদার, আপনি ভালো আছেন ভাইয়া? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? কারিম শেখ, জি থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, সো আমরা তাইলে এবার চলে যাবো হচ্ছে গিয়ে আমাদের আর একটা গল্প, অপরিচিতায়, ঠিক আছে? অপরিচিতায়। আচ্ছা, অপরিচিতা গল্পটা আসলে আমরা সবাই পড়েছি, আমরা দেখেছি, ব্যাপারটা খুবই মজার এবং একটা রোমান্টিক একটা গল্প। বাট এই গল্পটার মধ্যেও কিন্তু কবি ফুটায় তোলার চেষ্টা করছে অনেক কিছু। তৎকালীন সময়ে বা ওই সময়ে যে কি বলে যৌতুক যে প্রথা বা বাস্তবতাটা ঠিক কেমন হতে পারে, ঠিক সেই বিষয়টাকে কিন্তু কবি তার লেখনের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এখন আমরা পুরো গল্পটা তো আর এইখানে আমরা তুলে ধরতে পারবো না, বাট আমরা গদ্যের বিষয়টাকে আমরা কোশ্চেন আনসার সেশনের মাধ্যমে বা এমসিকিউ আকারে সাজিয়েছি। এবং সব থেকে ভালো বিষয় হচ্ছে, তোমার যদি কোনো জায়গায় প্রবলেম থাকে সেটা আমাকে মেনশন করে দিলে আমি বুঝাই দিব। অন্যদিকে ক্লাস অনেক ভালো লাগছে ভাইয়া, থ্যাংক ইউ। অনুপম কল্যাণী, থ্যাংক ইউ। সিরাজুল, থ্যাংক ইউ। ওকে, সবাইকে ধন্যবাদ। ওকে নেক্সট, যেটা বলতেছিলাম যে গল্পটা তো আমাদের পক্ষে পুরোটা পড়িয়ে দেওয়া সম্ভব না, কিন্তু যদিও তোমাদের কোনো পার্সোনাল প্রবলেম থাকে তোমরা অবশ্যই গ্রুপে জানাবা, যে কোনো সলিউশন অবশ্যই দেওয়া হবে। এনিওয়েজ, রবীন্দ্রনাথ ঠাকুর দেখো লেখা আছে 1861 থেকে 1941 সাল দুটোকে খুব ভালো করে মাথায় নাও, খুব ভালো করে ঢুকায় নাও, কোনো না কোনো একটা আসবে, এতে কোনো মিস নাই। এনিওয়ে, যেখানে বলতেছিলাম 1861 1941, ভাই কেমনে মনে রাখবো? 61 41 ভাই, 61 41 এমনি মনে রাখতে চাইলেই পারা যাবে, ঠিক আছে? এটা 1800, এটা 1900, ঠিক আছে? দেখো কি বলছে, জন্ম 1268 এর 25শে বৈশাখ, প্রতি বছর হ্যাঁ হচ্ছে 25শে বৈশাখ দেওয়া সেলিব্রেট করে। এই যে বৈশাখ যে চলতেছে, রবীন্দ্র জয়ন্তী গেল এই যে 2 দিন আগে, ঠিক আছে? 25শে বৈশাখ। আমি জানি তোমরা অনেকে অনুপমের জায়গায় আপনি থাকলে কি করতেন ভাইয়া, এটা পুরোটা আমার পার্সোনাল ওপিনিয়ন, হ্যাঁ? এটা আমি কেন তোমাকে শেয়ার করবো, তাই না জিনিসটা? ওয়েল নেক্সট, ওকে,
প্রথম সার্থক ছোট গল্প রচয়িত শ্রেষ্ঠ শিল্পী। মাইন্ড ইট, প্রথম সার্থক ছোট গল্প, এই কোশ্চেনটা আসে, বাট পোলাপান না বুঝে মাইকেল মধুসূদন দত্ত দাগাই দিয়ে আসে, বুঝছো? ঠিক আছে, অপশন তোমার এমন একটা দেবে যেটা কিনা তুমি দাগাইতে বাধ্য থাকবা, ভুলটা দাগাইতে বাধ্য থাকবা, সো বি কেয়ারফুল। প্রথম সার্থক, আবার আমি হাইলাইট করলাম, সার্থক ছোট গল্প রচয়িতা ও শ্রেষ্ঠ শিল্পী, এটা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। 16 বছরে ভিখারিনী গল্প রচনার মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে। তার মানে তুমি বুঝতেছো, তুমি আজকে 20 বছর বয়সে 22 বছর বয়সে রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম পড়তেছো, আর ইনি একজন ব্যক্তি যে কিনা 16 বছর বয়সে তিনি একটা কি করছে, তিনি নিজের একটা কাব্যগ্রন্থ বা গল্প বের করে ফেলেছে, এবং সেটা কোনটা? ভিখারিনী, যেটার মাধ্যমে তার এই সাহিত্যকর্মে আত্মপ্রকাশ ঘটে। আরেকটা জিনিস দেখো, সে গল্প স্বল্প লিপিকা গ্রন্থ, দেখো আমি কিন্তু এগুলোকে ফাইন্ড আউট করে দিচ্ছি, এগুলো আসবেই, মানে পুরো এমসিকিউর মধ্যে 30টা এমসিকিউর মধ্যে তোমরা হচ্ছে গিয়ে 3 থেকে 4টা এমসিকিউ পাবাই, যেটা কিনা কাব্যগ্রন্থ নাকি ছোট গল্প নাকি কাল লেখা এগুলা। সো এগুলো মনে রাখার জন্য আমি তোমাদেরকে আলাদা করে কিন্তু লিখে দিয়েছি। সে গল্প স্বল্প লিপিক, এগুলো কি? গ্রন্থ। কার গ্রন্থ? রবীন্দ্রনাথের গ্রন্থ। ওকে, বুঝতে পারছি? বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি কিনা আমাকে একটু জানাও। ওকে, নেক্সট দেখো কি লিখেছি। 20 শতকের গল্পে প্রকৃতির স্থলে বাস্তবতা প্রাধান্য পেয়েছে। আমি একটু ওই কথাটা বলেছিলাম কিছুক্ষণ আগে সোনাতরী পড়াতে গিয়ে, সেটাই এখানে আবার উঠে আসছে। 20 শতকের গল্পে প্রকৃতির স্থলে, তার মানে তুমি কি বুঝতে পারছো যে কবি সর্বপ্রথম কোন জিনিসটাকে হাইলাইট করে তিনি তার সাহিত্যকর্মকে বের করেছিলেন? সাহিত্যকর্মে তার আত্মপ্রকাশ ঘটে প্রকৃতির সৌন্দর্যকে নিয়ে, প্রকৃতিকে নিয়ে। কিন্তু পরবর্তীতে তিনি কি, তার কোন জিনিসে তার, এক সেকেন্ড, আচ্ছা হ্যাঁ, পরবর্তীতে তার কোন জিনিসটা প্রাধান্যতা পেয়েছে? বাস্তবতা। কারণ 20 শতকে এসে কবি কিন্তু, কবির বয়স তখন কত? চিন্তা করো তো, 61 যদি হয়, ধরো 60ই ধরলাম, হ্যাঁ 40 বছর অলরেডি পের হয়ে গেছে 20 শতকে যখন চলে আসছে। সো 40 বছর পর কবি কিন্তু কি করছে? বাস্তবতাকে কি নিয়ে লেখা শুরু করছে। তৎকালীন সময়ে কিন্তু বাংলা, মানে এই বাংলা আর উপমহাদেশের সিচুয়েশন কিন্তু আজকের এই বাংলাদেশের মতন না। হ্যাঁ, দেন অচল রাজা ডাকঘরে রক্তকে মুক্ত করার নাটক করলো। এইটা কি ভাই? এটা তো বুঝলাম না। দেখো কি এখানে, অচল রাজা, একটু দাঁড়া, আমাকে টাইম দাও, আমি একটু তোমাকে ধরে ধরে বলতেছি। এই সবগুলো হচ্ছে কবির নাটক। কবির হচ্ছে কি নাটক। কোন নাটক? দেখো আমি লিখে দিচ্ছি, নাটক করলো মানে নাটক। অচল একটা নাটক, অচল হচ্ছে অচল আয়তন। কোথায় গেল? জাস্ট আ সেকেন্ড, এই যে হ্যাঁ, অচল আয়তন, রাজা, তারপর হচ্ছে গিয়ে ডাকঘর, তারপর হচ্ছে কোনটা? রক্ত করবি, কবরী না, রক্ত করবি, তারপরে কি? মুক্ত করা নাটক করলো। হ্যাঁ, মুক্ত কি? মুক্ত হচ্ছে মুক্ত ধারা, তার মানে তুমি দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু অলরেডি 1টা 2টা 3টা 4টা 5টা যে কবি নাটক রয়েছে, সেই 5টার নাটকই কিন্তু এখানে আমি লিখে দেওয়ার চেষ্টা করেছি। এবং তোমরা যদি এই লাইনটাকে মুখস্থ করো, তাহলে আমি অ্যাসিওর করতে পারি যে তোমাদেরকে ওইভাবে মুখস্থ করে আর পড়তে হবে না যে এইটা নাটক, ওইটা গল্প, এইটা এসে এটা কাল লেখা, ওইটা কাল লেখা, আর পড়তে হবে না। বুঝতে পারতেছো আমার কথাগুলো? আমি কি একটু স্লো বলবো নাকি ঠিক আছে? আমাকে একটু জানাও। ওকে, নেক্সট। এরপর দেখো উপন্যাস কি লেখা আছে। উপন্যাস লেখা আছে গোরা চতুরঙ্গের যোগাযোগ না পেয়ে, কে? গোরা নামে যে ব্যক্তিটা চতুরঙ্গের যোগাযোগ না পেয়ে চোখে বালি দিয়ে শেষ কবিতা লিখে ঘরের বাইরে চলে গেল। ঠিক আছে, তার মানে দেখো উপন্যাস কোনগুলা? উপন্যাসের গোরা, চতুরঙ্গ, যোগাযোগ, তারপর কি চোখের বালি, তারপর কি শেষ কবিতা, এগুলো সব কি কবির? এগুলো সব কি কবির? উপন্যাস। তার মানে তুমি বুঝতে পারতেছো আমি কি করেছি? আমি কিছু ছন্দ রেডি করেছি যেগুলোর মাধ্যমে খুব ইজিলি তোমরা কবির উপন্যাস, সাহিত্যকর্ম, নাটক, গ্রন্থ সবকিছু মনে রাখতে পারবে। এনিওয়েজ সবাই বুঝতে পারতেছি। শাহ মোহাম্মদ ফাহাদ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আগে পড়তাম রক্ত কবরী, এখন বলবো রক্ত করবি। ঠিক আছে, এখন শুধরে নিব। করিম শেখ ঠিক আছে, সন্ধ্যা রাতে তারা ঠিক আছে। ওকে, আরও রেসপন্স চাই ভাইয়া, আরও রেসপন্স চাচ্ছি। ওকে, নেক্সট দেখো কবি কত সালে মৃত্যুবরণ করেছে? কবি 1348 সালের 22শে শ্রাবণ মৃত্যুবরণ করেছে। এই 22শে শ্রাবণ ডেটটা খুবই ইম্পর্টেন্ট। একদিকে হচ্ছে কবির এই যে 25শে বৈশাখ ডেটটা ইম্পর্টেন্ট, অন্যদিকে হচ্ছে কবির 22শে শ্রাবণ, এই ডেটটাও খুবই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার?
ক্লিয়ার? ভাইয়া 20 শতকটা কত সাল থেকে কত সাল পর্যন্ত? সিরজা মনিরা মিম কোশ্চেন করেছে। আমি এই কোশ্চেনটা এখন পর্যন্ত তোমাদের কাছেই রাখলাম যে 20 শতক কত সাল থেকে কত সাল পর্যন্ত। যতক্ষণ অবধি তোমরা না দিতে পারছো ক্লাসের আগ মুহূর্তে অ্যাটলিস্ট আমি উত্তর দিয়ে যাবো, বাট আমি আশা করি এইখান থেকে উত্তরটা আসবে, একজন না একজন অবশ্যই পারে এটা, ঠিক আছে? এনিওয়েজ, নেক্সট গল্পের মধ্যাংশ। এবার চলে আসো, দেখবো যে কে কতটুকু পড়েছ আসলে। হ্যাঁ, গল্পের মধ্যাংশ থেকে কোশ্চেন। প্রথম প্রশ্ন তোমাদের জন্য, বলো গাড়ি কত মিনিট পর এলো? বলো আমাকে, আনসার করো দেখি, বলে ফেলো। গাড়ি কত মিনিট পর এলো? আমি আনসার দিব, বাট এর আগে তোমাদের আনসার চাচ্ছি। ভাইয়া আমার নাম সিরাজু মনিরা মিম। নো প্রবলেম, মিম তো, তাই না? সমস্যা নেই, সবাই আমার ছোট বোন ছোট ভাই। বলো গাড়ি কত মিনিট পর এলো? কেউ কিন্তু আনসার করে নাই, একজনও কিন্তু আনসার করতে পারে নাই। 2 দিন পরে কিন্তু পরীক্ষা। রেজওয়ানুর বলতেছে 1921 সাল থেকে 1930 পর্যন্ত 20 শতক বলে। এটা যদি পরীক্ষা খাতায় লেখো তাইলে নাম্বার তো কাটা পরের কথা, তোমার টিচাররা আগে খুঁজবে যে ও কি পড়াইছে, ঠিক আছে? তারপরে খুঁজা দুইজনে পিটাবে। নেক্সট, কেউ একজন আমার বলতে পারে না। ছি, গাড়ি 2 বা 3 মিনিট পর এলো। আল্লাহ, এই অবস্থা। দেন দেখি তো। শম্ভুনাথ সেন পেশায় কি ছিলেন বলো তো? শম্ভুনাথ সেন পেশায় কি ছিলেন বলো? আনসার করো। শম্ভুনাথ সেন পেশায় কি ছিলেন? এখানে মাত্র 20টা শেয়ার আমি দেখতে পাচ্ছি না, আরো শেয়ার লাগবে। ডক্টর সিরাজুল মিম বলতেছে ডক্টর ছিলেন, আরো শেয়ার লাগবে, শেয়ার চাই। ডাক্তার ছিলেন, একজনই শুধু পারে, আর কেউ পারে না? মিম একাই পারে? ওকে, ভেরি গুড, ডাক্তার ছিলেন। শম্ভুনাথ সেন পেশায় কি ছিলেন? ডাক্তার ছিলেন। এবার বলো তো, কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হয়? বলে ফেলো তো, কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হয়? এই প্রত্যেকটা প্রশ্ন যেইগুলো আমি দেখাচ্ছি এখানে কেন এগুলো ফাঁকা রাখা হয়েছে? যাতে তোমরা পারো। অপরিচিত গল্প সবাই পড়েছি আমরা, তার পরিবর্তে আনসার করো, ভুল হলে আমরা শুধরে দিব, ঠিক আছে? এই প্রশ্ন প্রত্যেকটাই কোনো না কোনো পরীক্ষায়, এইচএসসি, অ্যাডমিশন, সবগুলো জায়গায় ঘুরে ফিরে বারবার আসে এবং ইম্পর্টেন্ট কোশ্চেন, যেই জন্য আমাদের এগুলোকে ফুটাতে হবে এবং এগুলো পিডিএফ দিয়ে দিব। বিনুদা, ভেরি গুড। মিম বলছে বিনুদা। আর কেউ আসলেই বিনুদা নাকি অন্য কেউ? কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হয়? বলো। বিনুদা, ভেরি গুড। এই তো রেজানুর বিন আলী, বিনুদা হয়েছে, ভেরি গুড। দেন বলো, মুখ লাল হয়ে উঠলো কার? পারলে বলো দেখি, পারলে বলো। মুখ লাল হয়ে উঠলো কার? কার লজ্জায় মুখ লাল হয়ে উঠলো? এটা যদি বলতে পারো তাহলে তোমাদের জন্য গিফট আছে, যাও শিওর শট। এই 10 জনের মধ্যে, এই 7 জনের মধ্যে যারা আসো তাদের গিফট আছে, পারলে গিফট, না পারলে কিন্তু গিফট নাই। মুখ লাল হয়ে উঠলো কার? ইম্পর্টেন্ট, আমি মার্কও করে দিলাম। বলো। মিম আমার জিজ্ঞেস করছে অনুপমের, মানে আনসারটা আমি করবো, গিফট কি আমি নিব? সন্ধ্যারাতে তারা অনুপম বলতেছে ভাইয়া এটা কি হয়নি? করিম শেখ, না ভাইয়া এটা হয়নি। সুমাইয়া আক্তার ও আনসার করছে সে মামার। রেজওয়ানুর বলতেছে অনুপম, সন্ধ্যারাতে তারা বলতেছে অনুপম। আমি এতটুকুর মধ্যে আনসারটা রাখতেছি। এবার বলি কে হচ্ছে গিয়ে আনসারটা দিতে পেরেছো? একমাত্র সুমাইয়া আক্তারই পেরেছো। মামার মুখ লাল হয়ে উঠলো, তার মানে এই পুরো গল্পটা পড়ছো বাট ভালো করে সবাই পড়ো নাই। যদি আমি ডিটেক্ট করি যে ভালো করে কে পড়ছো তাহলে আমি বলবো সুমাইয়া পড়েছে, কারণ সবাই অনুপম বলছো, কারণ অনুপমের মুখ লাল হয়ে উঠে নাই, হয়ে উঠেছে মামারই উঠেছে। যখন ওই সিচুয়েশনটা ঘটে, তারপরে যখন বিয়ের কথা উঠে, তখন মামারই মুখ লাল হয়ে উঠে। কাজী জান্নাতুল, ভেরি গুড, এক্সিলেন্ট। এই তো রেসপন্স পাইতে হবে, থাকতে হবে। গাড়ি থামলো কোথায় বলো তো পারলে? গাড়ি থামলো কোথায়? এটা নর্মাল কোশ্চেন বাট ইজি, সবাই পারে। ভাইয়া আমার কমেন্ট দেখেন না কেন? তুমি কমেন্ট করলাম মাত্র, আমি পড়লাম, কই দেখি না। দেন গাড়ি থামলো কোথায় বলো তো আমাকে? মিম বলছে ভাইয়া পড়ছি কতবার, ভুলে গেছি। তাইলে তো হবে না, 2 দিন পরে পরীক্ষা, ভুলে গেলে তো হবে না। বলো।
কারিম শেখ বলতেছে কানপুরে, কানপুরে, ভেরি গুড মিম, ভেরি গুড। কানপুরে, গাড়ি কোথায় থামছে? গাড়ি কানপুরে থেমেছে। গাড়ি কোথায় থামছে? গাড়ি কানপুরে থেমেছে। ওকে, এরপর বলতো অনুপমের আসল অভিভাবক কে? বলে ফেলো তো আমাকে একটু, অনুপমের আসল অভিভাবক কে? এটা ইজি কোশ্চেন। এইখানে এই পুরো ইসের মধ্যে না পারার মতন কোশ্চেন কিন্তু ওই যে আমি এটা মার্ক করে দিয়েছি, এইটাই কিন্তু তোমরা পারো নাই, ঠিক আছে? ঠিক তেমনি কিছু কিছু ইম্পর্টেন্ট বা হচ্ছে কিছু কিছু কমপ্লেক্স কোশ্চেন দেখবো, যেগুলো আমি বলে দিব, একটু কেয়ারফুলি এগুলো হ্যান্ডেল করো ভাইয়া, মাথায় রাখবো, তাইলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো যে বলছিলাম, অনুপমের আসল অভিভাবক কে বলো তো? সন্ধ্যা রাতে তারা মামা, করিম শেখ মামা, হুমায়রা জান্নাত মামা, ভেরি গুড, মিম মামা, এক্সিলেন্ট। তার মামা হচ্ছে তার আসল অভিভাবক। এবার বলো, লোকটা অত্যন্ত নির্জীব, এটা কোন লোক? বলো বলো, কোন লোকটা অত্যন্ত নির্জীব? বলো তো, কোন লোকটা অত্যন্ত নির্জীব? একজনই লোক আছে ওর মধ্যে, ঠিক আছে, উনি নির্জীব। বলো ফার্স্ট। মিম একটা আনসার করেছে, হয়েছে কিনা জানি না, বাট মিম একটা আনসার করেছে। বলো তো, আর কেউ বলো, আর কেউ থাকলে বলো, আনসার করো ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। হুমায়রা জান্নাত বলতেছে বিনুদা, ঠিক আছে। কারিম শেখ বলতেছে শম্ভুনাথ, মিম বলতেছে শম্ভুনাথ, আর কোনো সুমাইয়া আক্তার, শম্ভুনাথ সেন। এবার হুমায়রাকে বলবো, হুমায়রা, বিনুদা নির্জীব মানুষ তো মোটেই না, বরং সে অনেক চঞ্চল এবং রসিক প্রকৃতির। তুমি একটু পড়লে দেখবা লেখা আছে বিনুদা কিন্তু খুবই মজার মানুষ ছিলেন, ঠিক আছে, কল্যাণীর বাবা। এক্স্যাক্টলি, শম্ভুনাথ সেন ছিলেন হচ্ছে গিয়ে নির্জীব লোক। এবার বলো তো, গামছায় বেঁধে আনা হয়েছে, গামছায় বেঁধে আসলে কি আনা হয়েছে বলো তো, একটু দেখি তো। কাজী জান্নাতুল, ভেরি গুড। বলো তো, গামছায় বেঁধে কি আনা হয়েছে? ফার্স্ট 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 গামছায় বেঁধে কি আনা? সুমাইয়া আক্তার, কমেন্ট দেখেন ভাইয়া, কমেন্ট দেখছি, আগে আনসার করো, আমি দেখতেছি। গামছায় বেঁধে কি আনা হয়েছে বলো? একজন আনসার, এই তো সিজরাজুল মুনিরা মিম, গহনা, কাজী জান্নাতুল, গহনা, ভেরি গুড, এক্সিলেন্ট এক্সিলেন্ট। গহনা গামছায় করে আনা হয়েছে। এবার বলো, লজ্জায় বিবাহর কথা তুলতে পারে না কে? এই যে ব্যক্তিটার কথা বলা হচ্ছে, সে কিন্তু খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করছে এই গল্পের মধ্যে। সো হুজ দ্যাট? কে সেই ব্যক্তি যে লজ্জায় বিবাহের কথা তুলতে পারে না? অনুপম নিজে। বলো তো কে? ভাইয়া, আমার নামটা কি সুন্দর না, আপনি আমার নামটা মুখে আনতে চান না কেন? আচ্ছা, রেজওয়ানুর বিন আলী, আমি তোমার নামটা মুখে এনেছি এবং সুন্দর করেই উচ্চারণ করেছি। ভাইয়া, আমার নামটা তো ঠিক করে পড়েন, তোমার নামটা হচ্ছে সিরাজুম মুনিরা মিম। ওকে ওকে ওকে, আনসার কর, ভেরি গুড। এই তো অনুপম, কল্যাণী, সবাই বলতেছে, মানে লজ্জায় বিবাহের কথা মুখে আনতে চায় কি? অনুপম, কল্যাণী, মামা, শম্ভুনাথ, সবাই, হ্যাঁ সবাই, এই হচ্ছে অবস্থা। বলো বলো বলো, লজ্জায় কে বিবাহের কথা তুলতে পারে না? বলো, পারলে এটা পারলেও পুরস্কার নাও, এটা পারলেও পুরস্কার। লজ্জায় বিবাহের কথা মুখে আনতে পারে না কে? বলো। একজনেরটাও হয় নাই, একজনেরটাও হয় নাই। বলো, লজ্জায় বিবাহ কথা তুলতে পারে না একজন ব্যক্তি, যার জন্য এই বিয়েটা ভেঙে গেছে। কে সে? এই ব্যক্তির জন্য ইনি নিজে লজ্জায় বিবাহ কথা তুলতে পারে না। বুঝতে পারছো? মামা হচ্ছে লজ্জায় বিবাহ কথা তুলতে পারে না। ওয়েল, নেক্সট, ভ্রমণে কে বের হয়? পারলে বলো তো, ভ্রমণে কে বের হন? সন্ধ্যা রাতে তারা, তুমি একাই পেরেছো মামা। কাজী জান্নাতুল বলছে আমি। তুমি বিয়ে কথা তুলতে পারো না? তোমার বাসার খবর দিও, আমি জানাই দিব না ফোন দিয়ে, সমস্যা নাই। দেন 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 দেন। ভ্রমণে কে বের হয়? ভ্রমণে কে বের হয়? অনুপম ও তার মা হয় নাই। দেখবো কে পারে। সবাই তো পড়ে আসছো এখানে, বাট দেখবো কে পারে। ভাইয়া, আমি বলেছি তো। ওকে, থ্যাংক ইউ সুমাইয়া। ভাইয়া, ছেলেদের কমেন্ট পড়েন, শুধু মেয়েদের কমেন্ট পড়েন? জীবনেও না, তোমরা ছেলেরা কমেন্টই করো না, তাইলে কমেন্ট পড়বো কোত্থেকে? তুমি একটু ঘুরে দেখো কয়টা ছেলের কমেন্ট আছে। ওকে, ভ্রমণে কে বের হয় কোশ্চেনটা ছিল আমার। অনুপম বলতেছে, অনুপমের মা বলতেছে, আর কেউ কিন্তু কোনো আনসার দিতে পারছো না। আমি একটু তোমাদেরকে বলে দিই, এই কোশ্চেনগুলো দেখতে অনেক সহজ, কারণ অপশনে যখন থাকবে তখন তো অবশ্যই অনুপম থাকবে, বুঝো নাই? এবং তুমি অনুপমই দেখে আসবা।
এবং ড্যাং ড্যাং করে লাফাইতে লাফাইতে আসবে যে আমার তো প্রশ্নের আনসার হয়েছে, বাট আসলে কি হয়েছে, নাম্বার আরও কাটা গেছে। ভ্রমণে বের হয় বড় এক ফৌজের জেনারেল। আমরা ওই যে দেখলাম না, তার মা বাবা যে তীর্থে যায়, তীর্থে যাওয়ার পরে কি হয়, কল্যাণীর সাথে যে দেখা হয়, তখন যে একটা গাড়ি রিজার্ভ করা হয়, তখন যে বলা হয় যে ভ্রমণে বের হন কে, বড় এক ফৌজের জেনারেল। ওই জেনারেল হচ্ছে কি মূলত ভ্রমণে বের হয়। এইখানে একজনও এই আনসারটা দিতে পারো নাই। এটা কিন্তু একটু কমপ্লেক্স একটা কোশ্চেন। হ্যাঁ, আমি যেগুলো কমপ্লেক্স সেগুলো মার্ক করে দিই এবং বলে দিই। সো একটু ভাইয়া সবাই একটু খেয়াল করবা, ঠিক আছে? ওকে, নেক্সট, নির্বিঘ্নে পার হয়ে গেল। নির্বিঘ্নে কি পার হয়ে গেল বলো তো, একটু শুনি তো। উত্তর দিলাম তিনটা, একটারও রিপ্লাই পেলাম না। সরি ভাইয়া, রিসান আহমেদ, সরি, এবার তো আমি করে দিব। ওকে, হ্যাঁ, যেটা বলতেছিলাম, নির্বিঘ্নে পার হয়ে গেল। কি পার হয়ে গেল বলো, নির্বিঘ্নে কি পার হয়ে গেল বলো, বলে ফেলো। নির্বিঘ্নে কি পার হলো? নেটটা লোডিং দিচ্ছে। ও, টিকিট কেটেছিল কিন্তু তাদের নামিয়ে দিচ্ছিল জেনারেলের কারণে। কারিম শেখ, এবার তুমি বুঝতে পারছো যে কোন পয়েন্টটাকে এখানে বলা হয়েছে? এক্স্যাক্টলি, ভেরি গুড, এই তো পয়েন্ট বুঝতে পারছি। আচ্ছা, তোমরা কেউই বলতে পারো না নির্বিঘ্নে কি পার হয়ে গেল। নির্বিঘ্নে বিবাহের ওই যে প্রথম অংশটা, হ্যাঁ, সেটা পার হয়ে গেল, ঠিক আছে? এটা যে বিবাহের প্রথম অংশটা পার হয়ে গেল। কার ভাষা বোঝা দায়, এই লোকটা কিন্তু খুবই অল্প কিছু রোল প্লে করছে, বাট খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করছে। কার ভাষা বোঝা দায়, বলে ফেলো, কার ভাষা বোঝা দায় বলো, কার ভাষা বোঝা দায়? যে ব্যক্তি কথা বলে রসিকভাবে এবং সে পুরো কথা বলে না, অল্প কথা বলে, অল্প কথার মধ্যে সবকিছু বুঝিয়ে দিতে চায়। ওকে, কার ভাষা বোঝা দায়, একটু বলে দাও আমাকে, কার ভাষা বোঝা দায়? আমি কোন লোকটার কথা বলেছি বলো তো? ভেরি না, একজনও পারে না। ভেরি গুড তো পরের কথা। বিনুদা রে ভাই, বিনুদার কথা বোঝা ভীষণ আর্ট ব্যাপার ছিল, খুবই কষ্টের ব্যাপার ছিল। কার কথা? বিনুদার কথা। বিনুদা কথা বলতো কি রসিকভাবে, মনে নাই? ভুলে গেছি। বিনুদার ভাষা বোঝা খুব দায় ছিল। এরপর বলতো সর্বত্র খাতির কার ছিল, যেই লোকটা সব জায়গায় চলতে ফিরতে পারতো। থাকে না আমাদের মধ্যে কিছু ফ্রেন্ড সার্কেল যাকে সবাই পছন্দ করে, সবাই ভালোবাসে? ঠিক তেমনি অনুপমের যে এটা ছিল, গল্পটা ছিল, এর মধ্যে ভাই নেটে কি কোনো প্রবলেম করতেছে? যেটা বলতেছিলাম যে সর্বত্র খাতি, আমাদের মধ্যে কিছু ফ্রেন্ড থাকে না যাদেরকে সবাই পছন্দ করে, সবাই ভালোবাসে। ঠিক অনুপমের গল্পের মধ্যে এমন একটা রোল ছিল যাকে সবাই পছন্দ করতো, সবাই ভালোবাসতো। বলো তো সেই লোকটা কে, কে হইতে পারে? আমি আশা করি এটা সবাই তোমরা পারবা। আর রেজওয়ানুর বিন আলী বলছে মামা না, মামা তো না। সর্বত খাতির তো মামার ছিল না, সর্বত খাতির অন্য একজন ব্যক্তি ছিল। বড় তো সর্বত খাতির হরিশ, এক্স্যাক্টলি, ভেরি গুড। করিম শেখ, ভেরি গুড। অনিক শাহ, ভেরি গুড। যে বলছে ছেলেদের কমেন্ট পড়ি না, দেখছো দুইজন ছেলের নাম বলে ভেরি গুড বলছি। ওকে, রিসান, হরিশ, ভেরি গুড। হুমায়রা জান্নাত, ভেরি গুড। এই তো সবার যে রেসপন্সটা পাচ্ছি, এটা দেখলেই তো ভালো লাগে ভাই, এটা দেখলেই তো পরে ইচ্ছা করে। তোমরা যদি না রেসপন্স করে যে ঘুমাও ঝিমাও, তাইলে কি আর এখানে একা বকর করে মজা পাওয়া যায়? হ্যাঁ, ভার্চুয়াল লাইফ, তুমি একদিক থেকে কথা বলবা, আমি একদিক থেকে কথা বলবো, এই তো কোলাবোরেশন, কমিউনিকেশন হবে। এনিওয়ে, বিবাহ উপলক্ষে কন্যাকে কোথায় আসতে হয় বলো তো? বিবাহ উপলক্ষে কন্যাকে কোথায় আসতে হয় বলো? বিবাহ উপলক্ষে কন্যাকে কোথায় আসতে হয় বলতে পারলে? সুমাইয়া ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বর্ণা শাহ, কারেন্ট চলে গেল। ভাইয়া তুমি অনেক কিছু মিস করছো, তাইলে তুমি অনেক কিছু মিস করছো। এই ক্লাসের মধ্যে খুবই কিছু ইম্পর্টেন্ট নোটস ছিল, কথা ছিল, যেগুলো বই পড়া সত্ত্বেও সবাই
পারেনি, জানেনি। সো সেই বিষয়গুলোকে পাইতে হবে, এই জন্য আমাদের ক্লাস করতে হবে। আর যদি যেহেতু তুমি পাওনি, ক্লাসটা সেফ থাকবে, অবশ্যই করে ফেলবে, এটা তোমার লাভ হবে, আমার না। এনিওয়েজ, যেটা বলতেছিলাম, বিবাহ উপলক্ষে কন্যাকে কোথায় আসতে হয়? কন্যাকে কলকাতায় আসতে হয়েছিল। কলকাতায়, কলকাতায়, ভেরি গুড, এক্স্যাক্টলি। মিম, ইউ আর কারেক্ট। রেজওয়ানুর কারেক্ট। সুমাইয়া কারেক্ট। কাজী জান্নাতুল কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। প্রত্যেকে পেরেছিল, প্রত্যেকে, এক্সিলেন্ট। কলকাতায় আসতে হয়। এরপর বলতো অপরিচিতা প্রথম প্রকাশ পায়, কোথায় প্রকাশ পায়? অপরিচিতা, ভাইয়া স্বর্ণা সব পারে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ভেরি গুড। আজকে আমি ফার্স্ট আপনাদের প্ল্যাটফর্মে। সুমাই ইসলাম, ওয়েলকাম টু আওয়ার প্ল্যাটফর্ম। এবং আশা করি তোমার ক্লাসটা করে ভালো লাগবে, কারণ তুমি যদি ক্লাসটা মিসও করে থাকো, আমি যতদূর মনে হয় তুমি মনে হয় একটু আগে ক্লাসে জয়েন করেছো। এই ক্লাসের মধ্যে খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা ফার্স্টে সোনার তরী গল্পটা, কবিতাটাকে খুব ভালো করে রিকল করেছি। সো তুমি যদি ক্লাসটা করো, তোমার অনেকগুলো কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তুমি পরবর্তী ক্লাসটা রেকর্ডে থাকবে, করে নিবে ইনশাল্লাহ। ওকে, যেটা বলতেছিলাম, কাজী জান্নাতুল, সন্ধ্যা রাতে তারা, সবুজপত্র, ভেরি গুড। প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকা, এক্সিলেন্ট। অপরিচিতা প্রথম প্রকাশ পায় কোথায়? সবুজপত্র পত্রিকায়। এইটা কোথায়? এটা কার সম্পাদিত? এটা প্রমোদ চৌধুরী। হু ওয়াজ প্রমোদ চৌধুরী? হু ইজ প্রমোদ চৌধুরী? প্রমোদ চৌধুরী হচ্ছে গিয়ে চলিত ভাষার প্রবর্তক, প্রমিত ভাষার প্রবর্তক। মনে থাকবে, মনে থাকবে। প্রমোদ চৌধুরীর প্রথম যেই সম্পাদিত যে পত্রিকা, তার নাম কি? সেটাও সবুজপত্র। ঠিক আছে, ওকে ওকে ওকে। সো আমি কিন্তু একটার পাশাপাশি আরও অনেকগুলো কিন্তু ইনফরমেশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সব কিন্তু লেখা নাই, এই জন্য ক্লাস করতে হবে। সব যদি ক্লাসের পিডিএফে থাকে, তাহলে তার ক্লাসে মনোযোগ থাকবে না, তাই না? এনিওয়েজ, বিবাহের সময় মেয়ের বয়স কত ছিল বলো তো একটু শুনি। এই জিনিসটা সবাই প্যাস লাগায়। বলো, কল্যাণীর বয়স বিবাহের সময় কত ছিল? বলো, কল্যাণীর বয়স বিবাহের সময় কত ছিল? তোমাদের ক্লাস করে কেমন লাগতেছে? তোমরা কি বুঝতেছো? আমাকে একটু ইনফর্ম করো তো এই ফাঁকে, যে ক্লাসটা কি বোঝা যাচ্ছে কিনা, কোনো প্রবলেম ফেস করতেছে কিনা, ভিডিও ক্লিয়ার কিনা, অথবা শুনতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। ওকে, এর মধ্যে আনসার করে ফেলো। এই তো সন্ধ্যা রাতে তারা, এক্সিলেন্ট। কাজী জান্নাতুল, এক্সিলেন্ট। মিম, এক্সিলেন্ট। স্বর্ণা, অনিকশা, রিসান, ভেরি গুড। সবাই কমেন্ট করতেছে। 15 বছর, 15 বছর। তোমরা তো সবাই পারো দেখতেছি, আজ আমি ভাবছি পারবা না। এক্সিলেন্ট, ভালো, ভেরি গুড। মামার অস্থিমজ্জায় কিসের বাস? বলো তো, মামার অস্থিমজ্জায় কিসের বাস? বলে দাও আমাকে, মামার অস্থিমজ্জায় কিসের বাস? বলো 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 বলো। মিম বলতেছে সব ক্লিয়ার। ওকে, মামার অস্থিমজ্জায় কিসের বাস? বলো বলো বলো। এটা যদি পারো তাহলে তো হয়ে গেল। তাহলে মনে করো, আরে অনেকশা, এক্সিলেন্ট, একেবারে মানে টপ নচ এক্সিলেন্ট, ঠিক আছে, খুবই ভালো। শয়তানের বাস যার, না, মামার অস্থিমজ্জা শয়তানের বাস যার না। অনিকশা যে বলেছে টাকার প্রতি আসক্ত, এটা হচ্ছে একেবারে একুরেট আনসার। একুরেট আনসার, যেটা টাকার প্রতি আসক্ত। ওকে, সন্ধ্যা রাতে তারা, ইউ আর কারেক্ট। মিম, তোমারটা হয়নি আপু। সম্পদের লোভ না, সম্পদের লোভ না। রিসান, লোভ না, হবে টাকার প্রতি আসক্ত। ওকে, নেক্সট। মামার বর্তমান বয়স কত? বলো তো, মামার বর্তমান বয়সটা কত শুনি। মামা কত বছর বয়স এখন নিজের? বলো তো, মামার বর্তমান বয়সটা কত? মামার বর্তমান বয়স কত? বলো, মামার বর্তমান বয়স কত? বলো। একজন আনসার করে না, একজন আনসার করে নাই। বলো 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 বলো, ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। মামার বর্তমান বয়স কত? করিম বলছে 27, কাজী জান্নাতুল বলেছে 28, এবং মিম বলেছে 33। এখন আমি কোনটাকে কারেক্ট করব? মিম, মিম এবং স্বর্ণা, those guys are absolutely correct. কত বছর বয়স? 33 বছর বয়স। তারপরে মামার বর্তমান বয়স 33। প্রদোষ অর্থ কি? প্রদোষ অর্থ কি? বলে ফেলো, বলে ফেলো। এই গল্পটা অনেক বড়, গল্পটা অনেক বড়, তার মধ্যেই আমাদেরকে হচ্ছে বের করে নিতে হবে। জানি না ভাই, কনফিউশন। হ্যাঁ, কনফিউশন থাকলে হবে না, কনফিউশন থাকলে হবে না, শিওর হইতে হবে। আমরা আজকে কেন আসছি? শিওর হইতে আসছি।
হ্যাঁ, এরকম আরও অনেক প্রশ্ন, আরও অনেক কনফিউশন থাকবে। এখনও যদি ক্লিয়ার না করো কনফিউশন, কবে করবা, তাই না? আমরা তোমাদের জন্য রয়্যাল এডুকেশন নিয়ে আসছি, নতুন প্ল্যাটফর্ম, নতুন কিছু তোমাদের জন্য সাজানো হয়েছে। তোমরা অবশ্যই সেগুলো গ্র্যাব করবা। নিজের যেখানে সুবিধা সেটা কেন তুমি পারচেস করবা না, তাই না? তোমার যেখানে বেনিফিট তুমি সেটা কেন নিবা না? সো তোমরা সবাই রয়্যাল এডুকেশন পেজটাকে ফলো দিয়ে রাখবা, যাতে করে তোমরা কী করতে পারো, ইজিলি এই জিনিসগুলোকে অ্যাক্সেস তোমরা ইজিলি পেতে পারো। ঠিক আছে, তোমাদের লাভ ভাই, নিজের ভালো পাগলেও বুঝে, তুমি কেন বুঝবা না? ওয়েল, নেক্সট, প্রথম কি শব্দার্থে লেখা আছে, প্রথম সন্ধ্যা। প্রথম কি সন্ধ্যা, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। দেন কোন পুরুষের জবানিতে গল্প কাহিনী লেখা হয়েছে, এটা খুবই নর্মাল একটা কোশ্চেন, এটার আমি জিজ্ঞেসও করবো না। কোন পুরুষের জবানিতে গল্প কাহিনী রচিত হয়েছে, পাঠ পরিস্থিতি প্রথম লাইন কোনটা, উত্তম পুরুষের জবানিতে। কোন পুরুষের জবানিতে, উত্তম পুরুষের জবানিতে। ওকে, নেক্সট, এটা বলো। হরিশ, না এটাও পারবা, হরিশ কোথায় কাজ করে, এটা সেম, ওই আগের প্রশ্নের উত্তরটা সেম, কানপুরে। এই যে লাস্টের যে কোশ্চেন, অনুপমের বর্তমান বয়স কত, এইটা বলবা। অনুপমের পিতা কি করতেন, এই দুইটা প্রশ্ন তোমাদের কাছে রয়ে গেল, বলে ফেলো দেখি এই দুটো প্রশ্নের আনসার। অনুপমের বর্তমান বয়স কত বলো। কারে, সবাই তো খুবই ফাস্ট, ভেরি গুড, ভেরি গুড। অনুপমের পিতা কি করেন দেখি বলো তো, অনুপমের পিতা কি করতেন, অনুপমের পিতা কি করতেন বলো। মিম, তোমাকে প্রথমে ধন্যবাদ, তারপর করিম শেখকে, তারপর অনিক সাহা, তারপর সন্ধ্যার হাতের তারা, সুমাইয়া, স্বর্ণা এবং আব্দুল হাদি, সবাইকেই ধন্যবাদ, কারণ প্রত্যেকে তোমরা কারেক্ট আনসারটা করেছো। ঠিক আছে, অনুপমের পিতা একসময় কি করতেন, ডাক্তারি না, কি ওকালতি। কি করতেন, ওকালতি। ওকালতি করতেন অনুপমের পিতা, আর ডাক্তারি করতেন কল্যাণীর পিতা। মনে থাকবে, দুইটাকে প্যাচ লাগানো যাবে না। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। সো এতটুকুর মধ্যে কারো কোনো অসুবিধা আছে কিনা আমাকে একটু ইনফর্ম করো, এখনই ইনফর্ম করো, এখনই। কারণ যেহেতু পুরোটা ক্লিয়ার করে দিয়েছি, এখানে সবটুকু ক্লিয়ার করে দিব, একটুও ঝামেলা রাখা যাবে না। ঠিক আছে, এখনই জানো আমাকে কোনো অসুবিধা আছে কিনা, বুঝতে কোনো প্রবলেম আছে কিনা। তো এই হচ্ছে কি আজকে আমাদের অপরিচিতা এবং সোনার তরীর সাথে রবীন্দ্রনাথের অজানা কিছু তথ্য আমরা আজকে জেনে নিলাম, এবং সকল কিছু মিলিয়ে আমরা দেখলাম, না ভাইয়া কোনো অসুবিধা নেই, ওকে, যেটা বলতেছিলাম, সকল কিছু মিলিয়ে আমরা দেখলাম আমরা নতুন কিছু পেয়েছি কিনা। কারণ আমরা তো ভাইয়া পড়েছি, আমরা যারা এখানে এইচএসসি 24 ব্যাচ আছি, আমাদের না পড়ে এখানে আসিনি, বাট তার মধ্যে আমাদের কিছু নতুনত্ব থাকবে, আমাদের নতুন ধারার কোনো অ্যানালাইসিস থাকবে, সেগুলোই আমাদের আজকে বের করা বিষয়। আদারওয়াইজ আমরা তাহলে কী লাভ হইলো আমাদের, তাই না? ক্লাসে অবশ্যই আমরা নতুন কিছু বের করবো, আস্তে ধীরে আমরা দেখবো। সো এইগুলোর জন্য তোমাদের দরকার হবে কি, আমাদের এই পেজে ফলো দিয়ে রাখা এবং পেজে এনগেজ থাকা। এনগেজ না থাকলে তোমরা আমাদের পাবা না, তাই না? এবং আমি কিন্তু আজকে দেখলাম আজকে ক্লাসে খুবই কম সংখ্যক হচ্ছে গিয়ে পার্টিসিপেশন, খুবই কম সংখ্যক হচ্ছে পার্টিসিপেশন। এই পার্টিসিপেশন কিন্তু আশা করা যায় না। কম স্টুডেন্ট হলে কি আর বুঝায় ভালো লাগে? বেশি স্টুডেন্ট, রিসান জিজ্ঞেস করতেছে আবার কবে ক্লাস হবে। এই তো, এই যে রিসানের মতন আর কয়জন আছে, আগে দেখবো তারা কয়জন ক্লাস করতে চায়, তাইলে আমি ক্লাস দিব, নাহলে আমি ক্লাস কেন দিব, তাই না? সো ভাইয়া ক্লাস ভালো লাগছে, আরেকটি গল্প পড়ান। আরেকটি গল্প তখনই পড়াবো যখন কিন্তু আমি রেসপন্স বেশি হবো। রেসপন্স বেশি না পাইলে আমি তো একটা গল্প পড়াবো না, তাই না? এনিওয়েজ, সো আজকে এই পর্যন্তই, অনেক কথা বললাম, অনেক কিছু বললাম, নতুন কিছু শিখেছো আশা করি। সো এই বলেই আজকে শেষ করতেছি, এবং সবাই মনে রাখবা, রয়্যাল এডুকেশন তোমাদের জন্য নিয়ে আসতেছে নতুন কোনো কিছু, নতুন কোনো সেগমেন্ট। সো এই জন্য তোমাদের অবশ্যই উচিত আমাদের সাথে এঙ্গেজ থাকা, সবাই আমাদেরকে ফলো করবা আজকে। এবং এইচএসসি 24 ব্যাচের জন্য আমাদের রয়েছে সম্পূর্ণ একটা গাইডলাইন, এবং পরবর্তী ধাপের জন্য রয়েছে নির্দেশনা। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবা, নেক্সট দিন অবশ্যই দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ।